এই ঘটনাটি আজকে থেকে প্রায় ২৪ বছর আগে আমার সঙ্গে ঘটা এক সত্য ঘটনা, যেই ঘটনাটি আমার জীবনকে পুরোপুরি পাল্টে দিয়েছে। আমি একজন সাধারণ দর্জি ছিলাম, যে কিনা কাপড় সেলাই করে অল্প কিছু রোজগার করে নিজের মা এবং বোনের ছোট্ট সংসার পালন করত। অনেক ছোট থেকেই আমি অনেক কষ্ট করে বড় হয়েছি। কিন্তু সেই রাত, ঈদের আগের কিছু মুহূর্ত, দোকানে এমনিতেই ভিড় থাকে। প্রতিনিয়ত ঈদের আগে অর্ডার পড়তে থাকে। সাধারণত আমার দোকানে এমনি সময়তে কেউ ওরকমভাবে অর্ডার দিতে আসে না, তবে ঈদের সময় সকলেই জামা কাপড় বানায়। অন্যান্য দর্জিদের মতো আমিও টুকটাক অর্ডার পেতাম। আমার দোকানে কেউ আসতো না। এটার কারণ, আমার দোকানটা ছিল খুবই ভাঙাচোরা এবং খুপড়ি টাইপের একটা দোকান। মানুষজন দেখলেই হয়তো দূরে পালাতো। আমি একটা সেলাই মেশিন নিয়ে সেই দোকানের বাহিরে বসে থাকতাম ঘন্টার পর ঘন্টা, তবে কেউ আমার দোকানের দিকে ফিরেও তাকাতো না। তবে ঈদের সময় হওয়ার কারণে সেই সময় আমার দোকানটাতে মোটামুটি একটু কাজের চাপ ছিল। অত বেশি না, তবুও মোটামুটি। আমি ভাবলাম আগামীকালকের আগেই আমি কাজগুলো সম্পূর্ণ করে রেখে দিব, যার কারণে সেই রাতে আমি গভীর রাত পর্যন্ত কাজ করলাম। সাধারণত এত রাত পর্যন্ত কাজ আমার করা হয় না। সামনেই রোজার ঈদ, আর মাত্র ৫-৬ দিন সময় আছে। হাতে বেশ কিছু কাজ জমেছে। ঈদের মধ্যেই সমস্ত কাপড় চোপড়গুলো ডেলিভারি করতে হবে। কয়েকজন মানুষ আমার উপর ভরসা করে জামা কাপড়গুলো আমার কাছে দিয়েছে। আমি সেই রাতে গভীর রাত পর্যন্ত কাপড় সেলাইয়ের কাজ করছিলাম। শেষ সেলাইয়ের কাজটা যখন হাতে নিলাম, তখন রাত 12:30। মফস্বল শহরের গ্রামের এই চিপাগলির দোকানটি ততক্ষণে প্রায় সকল দোকান বন্ধ হয়ে গিয়েছে। শুধু আমার একলার দোকানটাই খুলে আমি বসে আছি, সারাটা হালকা নামানো। আমি বসে বসে কাপড় সেলাই করছিলাম। ঠিক সেই মুহূর্তে আমার চোখ কপালে তুলে আমাকে অবাক করে দিয়ে সেখানে 3টি ঘোড়া এসে থামে আমার দোকানের সামনে। ঘোড়া 3টি বেশ উঁচু লম্বা, এবং তার উপরে যে সাওয়ারি বসে আছে তারাও বেশ উঁচু লম্বা। তাদের পেছনে যে 2জন ঘোড়া সাওয়ার আছে তারা বেশ 6 ফুটের মতো লম্বা, চোখে মুখে কালো কাপড় এবং বোরকা পরে ঢাকা আর কি। আর তাদের সামনে যে একটি মেয়ে দাঁড়িয়ে আছে, মেয়েটির পরনে সাদা বোরকা, মুখে কালো হিজাব, এবং তার চেহারা স্পষ্ট বোঝা যাচ্ছে না। তবে তারা যে অতিশয় লম্বা এবং আমাদের থেকে একটু ভিন্ন, তা আমি আন্দাজ করতে পেরেছিলাম সেদিনকে। তবে মানুষ যে এতটুকুই গণ্য করেছিলাম, তারা যে ভিন গ্রহের কোনো প্রাণী অথবা ভিন্ন জগতের কোনো প্রাণী, তা আমি ঠিক সেই মুহূর্তে আন্দাজ করতে পারিনি। তারা আমার কাছে আসলো, এসে আমাকে বলল, আপনি ভালো আছেন? আমি বললাম, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তিনি আমাকে বললেন, আপনার কথা এর আগে আমি শুনেছি একজনের মুখ থেকে, আপনি নাকি খুব সুন্দর কাপড় তৈরি করতে পারেন, আপনার কাপড়ের সেন্সও খুব ভালো। আমি তখন একটু উপহাস করে বললাম, তা ভালো থাকলে কি হয়েছে, মানুষজন তো আমার কাছে কাপড় তৈরি করার জন্য আসে না, আমি খুব কষ্ট করেই সংসার চালাই। তা আপনারা কি মনে করে আসলেন? ঘোড়াতে চড়ে? ব্যাপারটা কি, আপনাদের কি ঘোড়া আছে নাকি? মেয়েটির কণ্ঠস্বর বেশ মধুর। তার পরনের যে জামাটা আছে তা থেকে অনবরত একটা খুশবু বের হচ্ছে। সেই খুশবুটি আমার নাকে এসে লাগলো। লাগা মাত্রই আমি যেন এক অন্য জগতে হারিয়ে যাচ্ছিলাম। মেয়েটি বলল, আমার নাম আসমানি। আমি আমার মেয়ে এবং অন্যান্য সকলের জন্য কাপড় তৈরি করার জন্য আপনার কাছে এসেছি। আমার বাড়িতে একটা অনুষ্ঠান আছে। আপনার এখান থেকে এর আগে আমাদের গোত্রের বেশ কিছু কাপড় তৈরি করা হয়েছে। সেটার জন্যই আমি আপনার কাছে আসলাম। ভাবলাম একজন স্পেশাল দর্জি দিয়ে যদি আমাদের কাজগুলো সম্পূর্ণ করা যায়, তাহলে হয়তো সেটা ভালো হবে। আমি কিঞ্চিত অবাক হলাম। বললাম, আমার সুনাম করেছে এমন লোক আমার তো মনে পড়ে না। তিনি তখন বললেন যে একজন মুরব্বী আপনার কাছে রাত্রেবেলা আসতো এবং তিনি আপনার কাছ থেকে বেশ কয়েকটা জুব্বা তৈরি করেছেন, মনে পড়েছে এবার? আমি ব্রেনে ভালো মতো জোর দিলাম। তখন সত্যি সত্যি মনে পড়ল, মাঝে মধ্যে আমার কাছে একজন মুরব্বী আসেন। তিনি আমার কাছ থেকে এক নরম তন্তু এবং খুব অদ্ভুত রকমের কাপড়ের পাঞ্জাবি তৈরি করে দেওয়ার জন্য বলেন। আমি বললাম যে হ্যাঁ, খানিক মনে পড়েছে, তবে উনি তো অনেকদিন হলো আসেন না, উনি আপনাকে আমাদের কথা বলেছেন? মেয়েটি বলল, জি, উনি আপনার কথা বলেছেন। আপনি নাকি খুব সুন্দর দর্জির কাজ করেন, আমাকে কিছু কাজ করে দিতে হবে। আমি তখন বললাম, কিন্তু
এখন তো আমার হাতে অনেক কাজ আছে। সাধারণত আমার হাতে তেমন কাজ থাকে না, সবসময় বসেই থাকি। আপনারা কি ঈদের পরে আসতে পারবেন? তখন না হয় আপনাদের কাজগুলো করে দিব। মেয়েটি তখন বললেন, আমি আপনার কাছে একটা কাপড়ের স্যাম্পল এবং সেই সঙ্গে একটা কাপড় দিয়ে যাচ্ছি। আমি আপনাকে আগে পরখ করব, তারপর আমি দেখব যে আপনাকে নিয়ে যাওয়া যায় কিনা। ওইখানে আপনাকে সপ্তাহখানিকের মতো থেকে আমাদের কাজ করে দিতে হবে এবং আপনার সমস্ত সরঞ্জাম সহ আমাদের লোকেরা আপনাকে সঙ্গে করে নিয়ে যাবে। উনি যখন এই কথা বললেন, আমার মনে একটু খুশি খুশি লাগলো, কারণ বড় একটা অর্ডার। এক সপ্তাহ যদি আমি বড় একটা বাড়িতে কাজ করি তাহলে নির্ঘাত আমার ইনকাম বেশ ভালোই হবে। অনেকদিন ধরে মায়ের চিকিৎসা করাতে পারছিলাম না, আর সেই সঙ্গে আমার কিছু টাকারও প্রয়োজন ছিল। দোকানের বেশ কিছু জিনিস মেরামত করতে হবে, পাশাপাশি আমার দোকানের মেশিনটাকেও আপগ্রেড করতে হবে। সব মিলিয়ে ওই সময়ে এত পুরাতন একটা মেশিন নিয়ে আমি এখানে বসতাম, মানুষজন আমার মেশিনে কাজ করতে চাইতো না। অনেক সময় কাপড় চোপড় ফেসে যেত, যার কারণে আমি নিজেই অনেক সময় মন খারাপ করে বসে থাকতাম। কিন্তু এই মেয়েটি কে ছিল, বা এর পেছনে যে দুজন লোক এসেছিল, বা ওই যে বৃদ্ধ লোকটি আমার কাছে জুব্বা বানানোর জন্য আসতো, তারা কে ছিল তখন পর্যন্ত আমি জানতাম না। আসসালামু আলাইকুম দর্শক, সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি দ্য মেগা বক্স প্রাইমের নতুন আরও একটি এপিসোডে। প্রতিদিনকার মতো কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গেই আছি। আজকে আমরা শুনব এক দরিদ্র দর্জির জীবনের ঘটনা, যার জীবনটা এক নিমেষেই পাল্টে গিয়েছিল শুধুমাত্র তার সততা, দক্ষতা আর নিজের প্রতি আত্মবিশ্বাসের জন্য। দর্জি ছেলেটি তখন সদ্য যুবক ছিল এবং ওই অবস্থায় যখন সে তার নিজের সংসার চালানোর জন্য তার মায়ের মেশিনটি নিয়ে গ্রামের একটি বাজারে সে বসেছিল, তখন থেকেই তার ভাগ্যের চাকা হয়তো খানিকটা ঘুরতে শুরু করেছিল। তার দোকানে কেউ যেত না, কিন্তু এক রাত তার দোকানে আকাশ থেকে একদল অলৌকিক জগতের বস্তু নেমে আসে এবং তাকে ভাড়া করে। তারপর কি হয়েছিল তার সঙ্গে এবং সে সেখানে গিয়ে কি করেছিল, তাই আজকের এই গল্পে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আমাদের এই ঘটনাটি আপনারা শেষ পর্যন্ত শুনবেন এবং আপনাদের কাছে বেশ ভালো লাগবে। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিবেন, যাতে করে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনারা পেয়ে যান। আপনারা অনেকে অনুরোধ করেছেন আমাদের সিরিজ গল্পগুলো আপনাদের সঙ্গে নিয়ে আসার জন্য, আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। সিরিজ গল্পগুলো খুব শীঘ্রই আসবে। সর্বপ্রথমে আসবে হচ্ছে জিনের দুনিয়া সিজন 6, সেটা খুব শীঘ্রই আসবে। আর তারপরে আছে ভিক্ষুকের ছেলে, পাশাপাশি আরও বেশ কিছু গল্প আছে যা কিনা আপনারা অধীর আগ্রহ নিয়ে আমাদেরকে শোনার জন্য অপেক্ষা করছেন। তার জন্য আরেকটু সময় অপেক্ষা করতে হবে। আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর গল্প শুরু করার আগে আসল আমরা সৃষ্টিকর্তার কাছে একটু প্রার্থনা করি। হে সৃষ্টিকর্তা, আপনি আমাদের সকলকে সুস্থ এবং সুন্দর রাখুন। আমরা কমেন্টে আমিন লিখি। তাহলে চলুন আর বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে যাব আমাদের আজকের এপিসোডে। মেয়েটির আচরণ বেশ অদ্ভুত ছিল। মেয়েটির চোখ দুটো বেশ সুন্দর ছিল। আমি তার চোখের দিকে কেন যেন তাকাতে পারছিলাম না। তার কণ্ঠস্বর, তার কথা বলার ধরন এবং সবকিছুই বেশ অদ্ভুত ছিল। সে যখন আমাকে বলল, আমি স্যাম্পলটা দিয়ে যাচ্ছি, এই স্যাম্পল দেখে তুমি জিনিসটি বানিয়ে রেখো, আমি তোমার কাছে খুব শীঘ্রই আসবো, এবং সেটা ঈদের পরেই। এখন ঈদের সময় চলছে, হয়তো তোমার দোকানে একটু বেশি ভিড়, আর আমাদের ফাংশনটা ঈদের পরই, সেহেতু আমার মনে হয় কোনো সমস্যা হবে না। তুমি এটা তৈরি করে রেখো, যদি ভালো করে তৈরি করতে পারো তাহলে তোমার জন্য বড় কোনো কিছু অপেক্ষা করছে এবং সেটা আমি তোমাকে দিব। এই কথা বলে তিনি বাহিরে আসলেন। বাহিরে এসে ঘোড়ার উপর সম্ভবত চড়লেন, আমি দেখিনি বিষয়টা। তারপর আমি যখন ওনাকে জিজ্ঞেস করতে যাব কবে দিতে হবে জিনিসটা, ওই কথা জিজ্ঞেস করার জন্য সবেমাত্র বাহিরে এসেছি। মানে হয়তো 1 মিনিট সময় পার হয়নি উনি ঘর থেকে বেরিয়েছেন। আর ঘোড়ার উপর যে উঠেছেন, অবশ্যই ঘোড়া যখন চলে তখন ঘোড়ার পায়ের শব্দ কিন্তু হয়। চারদিকটা পুরোপুরি নিস্তব্ধ এবং এরকম একটা সুন্দর জায়গায়, এরকম একটা নিরিবিলি জায়গায় ঘোড়াটা সেকেন্ডের মধ্যে গায়েব হয়ে যাবে, এটা কখনো সম্ভব না। আমি আশপাশটা খুব ভালোভাবে লক্ষ্য করলাম, কিন্তু কোথাও তাদেরকে দেখতে পেলাম না। সম্ভবত 1 মিনিটও পার হয়নি। ওই অবস্থায় তখন আমি এদিক ওদিকে তাকিয়ে কোনোভাবে তাদেরকে খুঁজে পেলাম না। খানিকটা অবাকই হলাম
যাই হোক, উনি বলেছেন ঈদের পরপর আসবেন উনি, সেহেতু ঈদের মধ্যেই কোনো কিছু একটা তৈরি করলে হবে। আমি ঈদের এই কয়েকদিন খুব ব্যস্ত সময় পার করছিলাম। ওদিনকে রাত্রেবেলা আমি ওই স্যাম্পলটা নিয়ে বাড়িতে আসলাম। জানি স্যাম্পলটা আমাকে খুলে দেখতে হবে। দোকানে আর থাকতে ভালো লাগছিল না, কেমন কেমন যেন লাগছিল। আর কাজ এত বেশিও না যে খুব গভীর রাত জেগে আমাকে কাজ করতে হবে। অন্যান্য দর্জির দোকানগুলো খোলা, কিন্তু ওনারা অন্য দর্জির দোকানে না গিয়ে আমার দোকানে কেন আসলেন? পুরো রাস্তা ভরে এটাই চিন্তা করতে করতে আমি বাড়ির দিকে আসলাম। তখন রাত প্রায় 12টার কাছাকাছি হবে। আমি আমার ঘরের দরজা টোকা দিলাম। আমার মা ঘর থেকে বেরিয়ে বললেন, কি রে বাবা, তুই এসেছিস, এত দেরি করলি কেন? আমার ওষুধগুলো কি এনেছিস? আমি বললাম, মা, একদমই আমি ভুলে গিয়েছি তোমার ওষুধ আনতে। আসলে সত্যি কথা বলতে আমি ভুলিনি, কারণ আমার কাছে আম্মার ওষুধ আনার মতো টাকা নেই। ছোট বোনের পড়াশোনা খরচ করার মতো টাকা আমার কাছে নেই। ঈদের সময় এখন স্কুল ছুটি, যার কারণে ও হয়তো এসব বিষয় নিয়ে এতটা প্যারা দিচ্ছে না। তবে সত্যি কথা বলতে আমি এই সমস্ত জিনিস নিয়ে খুবই চিন্তিত, আর আমার ইনকাম আরও বাড়াতে হবে। যদি দোকানটা আরও ভালো করতে হয় লোন নিয়ে, তাহলে সেটাও করতে হবে। আমি জানি না মানুষজন আমার কাছে কেন আসে না, বা কেনই বা আমার কাছে জামা কাপড় তৈরি করে না। এটা আমার ধারণার বাইরে। আমি আম্মাকে বললাম, আম্মা, কালকে এনে দিব। আম্মা তখন আমাদেরকে তাকিয়ে বললেন, বাসায় আনাজপাতি কিছুই নেই, কালকে রান্না করার মতো হয়তো আছে, তাও টেনে টেনে হবে। কালকে বাজার সদাই করে তারপরে ফিরিস। সত্যিই আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই। এই কথা শোনার পর আমার মনটা খানিকটা খারাপ হয়ে গেল। আম্মার কাছে আমি শেষ কবে টাকা দিয়েছি জানি না। মাঝে মধ্যে বাড়ির উপর অনেক ফেরিওয়ালা আসে। তিনি নানান ধরনের জিনিস কিনতে অনেক আগে থেকেই পছন্দ করেন। আমার আব্বা যখন বেঁচে ছিলেন তখন আমাদেরকে কত কিছু কিনে খাইয়েছেন। যদিও আমার আব্বা একজন সাধারণ দিনমজুর এবং ভ্যান চালক ছিলেন, তবুও তিনি আমাদের জন্য অনেক কিছু করেছেন এবং আমাদেরকে সবসময় তিনি আদর যত্ন দিয়ে ভালোবাসতেন। এবং আমার ছোট বোন এবং আমরা দুজনে এই পরিবারের শির ছিলাম। মন খারাপ করে আমি বিছানায় গেলাম, খেতেও গেলাম না। বাসায় খাবার আছে না আছে? আম্মা জিজ্ঞেস করলো, খাবি কিনা? আমি বললাম না। বাসার নিজের রুমের ভিতরে ঢুকে প্যাকেটটা যখন আমি খুলে বের করলাম, এরকম মসৃণ এবং সুন্দর কাপড় দেখে সত্যি আমি চমকে গেলাম। আর আমার হাতে যে কাপড়টা দেওয়া হয়েছিল স্যাম্পল হিসেবে, ওই কাপড়টা যখন ওই মহিলার দেওয়া ব্যাগ থেকে বের করে আমি হাতে নিলাম, আমার পুরো রুমটা একটা অন্যরকম আলাদা ঘ্রাণে ভরে গেল। এত সুন্দর মলিন এবং অমায়িক ঘ্রাণ এর আগে আমি কোনোদিন পাইনি। কাপড়টা আমার নাকের কাছেও নেওয়া লাগছে না, বরঞ্চ দূরে যখন আমি রাখলাম পুরো রুমটা ঘ্রাণে ভরে গেল। খানিকক্ষণ বাদে আমার ঘরের বাহিরে থেকে আমার ছোট বোন ডেকে বলল, ভাইয়া, কিসের ঘ্রাণ রে এটা, এত সুন্দর মিষ্টি? আমি বললাম, না না, কিছু না। তাই বলে আমি জামাটা আবার সুন্দর করে সেই প্যাকেটের ভিতরে মুড়িয়ে রেখে দিলাম এবং প্যাকেটের মুখটা বন্ধ করে দিলাম। ততক্ষণে ওই ঘ্রাণটা মিলিয়ে গেল। আমি বুঝে উঠতে পারছিলাম না কিসের ঘ্রাণ এটা, কার শরীরের ঘ্রাণ। এত তীব্র কোনো ঘ্রাণ হতে পারে? কোনো আতর, কোনো সুগন্ধির ঘ্রাণ এত তীব্র হতে পারে? আমার জানা ছিল না। আমি দ্বিতীয় প্যাকেটটা খুললাম। খোলার পরে ওইটার ভিতরে যে কাপড় ছিল, একই রকমের কাপড়। আমি অনেক আগে থেকেই দর্জির কাজ করে আসছি, প্রায় সেই 12-13 বছর বয়স থেকেই। আমি অনেক কাপড় দেখেছি, অনেক কিছু সম্পর্কে জানিও, কিন্তু এরকম কাপড়ের আগে আমি কখনো দেখিনি। দেখেছি ওই মুরব্বিটার কাছে, তবে সেটার কাপড়ের ধরনটা ভিন্ন। এটা সম্ভবত কোনো মেয়ে মানুষের কাপড়। মেয়ে মানুষের কাপড় এরকম হয়, খুব সুন্দর রেশম দিয়ে বোনা, আর কাপড়ের মধ্যে একটা নতুনত্বের ঘ্রাণ আছে, যে নতুনত্বের ঘ্রাণ আমাদের এখানকার নতুন কাপড়ের সঙ্গে মেলে না, বরঞ্চ একটু ভিন্ন রকমের আতরের ঘ্রাণের মতো। কাপড়টা আমি হাতে নিয়ে দেখলাম, বেশ দামি এবং খুবই মসৃণ কাপড়, মনে হচ্ছে কোনো রাজা বাদশাদের কাপড়। যাই হোক, আমাকে স্যাম্পলটা তৈরি করতে হবে। কালকে ভালো মতো স্যাম্পলের যে বিষয়টা আছে সেটা দোকানে গিয়ে দেখব। তাই চিন্তা করে ওদিনকে ঘুম ঘুম পাচ্ছিল, আমি জিনিসটা রেখে দিলাম। কিছুক্ষণ পর আবার উঠতে হবে সেহরি খাওয়ার জন্য। আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিন দোকানে ফিরে আমি কাপড়টা নিয়ে একটু গবেষণা করছিলাম, কিভাবে এই কাপড়টার ফাংশন তৈরি করা। কিছুটা আন্দাজ করে তাকাতেই আমি জিনিসটা ধরে ফেললাম যে এরকমভাবে কাটিং করা এবং এরকমভাবে এই জিনিসটা তৈরি করা। আমার মনে হয় না যে এই জামাটা দিয়ে কোনো সমস্যা আছে আমার জামা তৈরি করতে। তারপরেও একটু শিওর হওয়ার জন্য আমি ভাবলাম এই জামাটা আমি আগেই তৈরি করব এবং এখানকার কাপড় দিয়ে তৈরি করব। আমি পুরো দিন সময় নিলাম জামাটা কাটিং এবং সেলাই করার জন্য, এবং অন্য কোনো কাজ আমি ধরলাম না। ওদিনকে রাত হওয়ার আগেই
আমি জামাটার সম্পূর্ণ কাজ শেষ করলাম এবং ওই আমাদের যে কাপড় থাকে সেই কাপড় দিয়েই তৈরি করলাম। দেখলাম একদম হুবহু তৈরি করেছি এবং সত্যি আমি খুব খুশি হলাম। এই জাতীয় কাপড় দিয়ে এরকম কাপড় সেলাই এর আগে আমি কখনো করিনি। আমি ওইটা করার পর খানিকটা খুশি হলাম যে না, ওই মহিলার দেওয়া কাপড়টা দিয়েও আমি তৈরি করতে পারবো। তারপর একে একে দিন কাটতে লাগলো। ঈদ খুব সন্নিকটে ঘনিয়ে আসলো। আমার কাছে কিছু টাকা হলো। টাকা দিয়ে মায়ের ওষুধ এবং ঈদের সরঞ্জাম সহ বাড়ির জন্য বেশ কিছু জিনিস কিনলাম। শেষ রাত, যখন চাঁদ রাত আর কি, ওদিনকে সাধারণত আমার হাতে কোনো কাজ থাকতো না, ওই রাতেও ছিল না। ভাবলাম এই রাতে এই মেয়েটির কাপড়টা তৈরি করি এবং খুব যত্ন সহকারে কাপড়টা কাটলাম। আমাকে বলেছে ঈদের পরে উনি এই কাপড়টা নিতে আসবে এবং সেই সঙ্গে আমাকেও একটা বড় অর্ডার দিবেন যদি কাপড়টা সুন্দর হয় তাহলে। আমি ঈদের আগের দিন মানে চাঁদ রাতে আমার সম্পূর্ণ কাজ শেষ করলাম। পাশাপাশি ওই কাপড়টার অর্ধেক কাজ শেষ করে আমি রেখে দিয়ে গেলাম এবং ভাবলাম পরের দিন সকালবেলা এসে, মানে ঈদের দিন তো আর আমি বাসায় বসে নামাজ পড়ে আর কোনো কিছু করব না বা আত্মীয় স্বজন বাড়িতেও যাব না। আমার আত্মীয় স্বজনরাও আমাকে ওরকমভাবে ভালোবাসে না। আমি ঈদের দিন সকালবেলা নামাজ পড়ে এসে আমি দোকানে চলে আসলাম। ভাবলাম যে কাজটা সম্পূর্ণ করা যাক এবং দেখি কাজটা ঠিকঠাক মতো করতে পারি কিনা। তবে এসেই আমি দোকানে ঘুমিয়ে পড়লাম, কারণ ওই যে রাত্রেবেলা ঘুম হয়নি, এই কয়েকদিনই আমি ঘুমাতে পারিনি। ঈদের দিন প্রায় সারা দিনই আমি ঘুমালাম। বিকেলবেলা কিছু বন্ধুদের সঙ্গে দেখা হলো, তাদের সঙ্গে কুশল বিনিময় করে সন্ধ্যার দিকে দোকানের ভিতরে এসে বসলাম। দোকানের শাটারটা বন্ধ করে দিলাম এবং রাত্রি তখন প্রায় 10টার কাছাকাছি হবে। সমস্ত দোকানপাট বন্ধ, শুধু আমারটা খোলা, কারণ আমার কিছু টাকার প্রয়োজন। এই জিনিসটা কমপ্লিট করতেই হবে। ওই মহিলা বলেছিলেন উনি ঈদের পরপরই আসবেন। কাপড়টা যদি প্রস্তুত না করতে পারি তাহলে হয়তো উনি বিষয়টা নিয়ে রাগই করবেন আর আমাকে অর্ডার নাও দিতে পারে। আমি ওই কথা চিন্তা করে ওই রাত্রেবেলায় ওই কাপড়টা প্রস্তুত করছিলাম। প্রস্তুত শেষে আমি 3টা স্যাম্পলই একসঙ্গে মিলিয়ে দেখতে চাচ্ছিলাম, কিন্তু আচমকা আমি খেয়াল করলাম যে আমি যে স্যাম্পলটা আমার কাপড় দিয়ে তৈরি করেছিলাম সেই স্যাম্পলটা মিসিং এবং ওইখানে নেই। কোথায় গিয়েছে, কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না। একটা গোলাপি রঙের কাপড় দিয়ে তৈরি করেছিলাম। কাপড়টা বেশ দামি কাপড় এবং খুব সুন্দর কাপড়। ওইটা দিয়ে তৈরি করেছিলাম, জিনিসটার দাম হবে ভেবেছিলাম বাইরে কোথাও একটা বিক্রি করব। তবে জিনিসটা কোথায় গেল? আমি অনেকটা খুঁজলাম কিন্তু কোথাও পেলাম না। যাই হোক, স্যাম্পলের সাথে আমার ওই কাপড়টার মিল আছে সেটা ভেবে আমি ভাবলাম যে উনি হয়তো আমাকে কাজটাই দিবেন। আমি জিনিসটা ভেতরে প্যাকেট করে সুন্দর মতো রেখে দিলাম। ঠিক সেই মুহূর্তে বাহিরে ঘোড়া হেঁটে আসার শব্দ আমি কানে পেলাম। আমি দরজাটা খোলা মাত্রই ওনারা ঘরের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করে বললেন, আমি আশা করি তোমার কাপড়গুলো তৈরি করা হয়ে গিয়েছে। আমি দেখতে চাই তুমি কেমন স্যাম্পল তৈরি করেছো। আমি তখন বললাম, হ্যাঁ তৈরি করেছি তো, এই যে। আমি সত্যি বুক ধরফর করছিল তখন আমার, কারণ আমি সবেমাত্র কাজটা শেষ করেছি। যদি আমি এসে ওনারা আসার পর বলতাম যে কাজটা আমি শেষ করতে পারিনি, তাহলে ওনারা কি বলতো। আমি কাপড়টা ওনার হাতে তুলে দিলাম। তুলে দেওয়ার পরে উনি সেটাকে একটু দেখলো। দেখার পর বলল, ঠিক আছে, আমি এটাকে নিয়ে যাচ্ছি আর তোমাকে আমি খুব শীঘ্রই আবার নতুন কাজ দিব। সেটার জন্য তুমি অপেক্ষা করো। আমি আগে জিনিসটা দেখবো ঠিকঠাক হয়েছে কিনা, তোমার হাতের কাজের দক্ষতা কতটুকু তা, এবং এটা তুমি ধরো। তিনি আমার দিকে একটা লাল থলে এগিয়ে দিলেন। এগিয়ে দিয়ে বললেন, এর ভিতরে কিছু জিনিস আছে, জিনিসগুলো তোমার কাজে লাগবে আর খুব শীঘ্রই আমরা তোমার কাছে আবার ফিরবো। আমি এখন যাই। আমাকে লাল থলেটা যখন দিল তখন আমি সেটাকে খোলা নিয়ে ব্যস্ত ছিলাম, ভেতরে কি আছে। ততক্ষণে ওনারা রুম থেকে বেরিয়ে গিয়েছে এবং ঠিক আগের দিনকার মতো ঘর থেকে আচমকা বেরিয়ে গেছে। লাল থলেটা ততক্ষণ আমি খুলে ফেলেছি। খুলে যখন আমি আলগা করলাম, আলগা করার সঙ্গে সঙ্গে দেখলাম তার ভেতরে বেশ কিছু অলংকার রাখা। সবগুলো যেন স্বর্ণ দিয়ে তৈরি, চকচক করছিল। আমার ঘরে যে বাতিটা ছিল বাতির নিচেই ওই স্বর্ণগুলো রাখা ছিল এবং চকচক করছিল। তখন আমি এই অবস্থায় আমার হাত থেকে জিনিসটা পড়ে যায়। আমি তখন ওনাদেরকে বলি যে আপনারা ভুল করে বোধহয় আমাকে কিছু একটা দিয়ে গিয়েছেন। ততক্ষণে ওনারা অন্ধকারে মিলিয়ে গেল এবং ঘোড়া নিয়ে ওইখান থেকে চলে গেল আগের দিনকার মতো। আমি অবাক হয়ে আশপাশে তাকালাম। আমার কাছে কিঞ্চিত সন্দেহ হলো ওনারা কারা এবং কেনই বা আমাকে এত দামি জিনিস উপহার দিয়ে গেলেন। এর ভেতরে কি কোনো সত্যি স্বর্ণের জিনিস আছে নাকি ইমিটেশনের, নাকি সত্যি এগুলো সিটি গোল্ড। আমি পরখ করার জন্য ভাবলাম যে পরের দিন আমি স্বর্ণকারের দোকানে যাব, কিন্তু সেটা আর করা হলো না।
আমি পোটলাটা নিয়ে ঘরে চলে আসলাম। উনি আমার কাছে স্যাম্পল চেয়েছে। আমাকে তার পারিশ্রমিক দেওয়ার জন্য উনি হায়ার করবেন না। আমি ওই অবস্থায় ওইখান থেকে ওই জিনিসটা নিয়ে বাড়িতে চলে আসলাম ওই দিনকে। এর পরের 2 দিন আমার বাড়িতে মোটামুটি আত্মীয় স্বজন এসেছিল, আমার খালারা এসেছিল, পাশাপাশি টুকটাক আত্মীয় স্বজন আমার বাড়িতে ছিল, যার কারণে ওই ব্যাপারটা নিয়ে আমি আর মাথা ঘামাতে পারিনি। আর আমাকে যে পোটলাটা দেওয়া হয়েছিল সেটা আমি আমার ঘরের ভিতরে যে ট্রাঙ্ক আছে সেই ট্রাঙ্কের ভিতরে রেখে দিলাম এবং ওটার কথা আমি দিব্যি ভুলে গেলাম। জিনিসটার ভিতরে আসল গহনা নাকি নকল গহনা আছে সেই সম্পর্কে আমার বিন্দুমাত্র কোনো ধারণা ছিল না। আমি ওই জিনিসটা সম্পর্কে দিব্যি ভুলে গেলাম। ঈদের 3-4 দিন পার হয়ে যাওয়ার পর আমি বাজার থেকে ওই দিনকে রাত্রেবেলা বাড়িতে ফিরছিলাম। আমি সাধারণত ঈদের সময় বন্ধুবান্ধব আসলে একটু দেরিতে ফিরি। অনেক বন্ধুবান্ধব আছে ঢাকায় চাকরি করে, আমার বয়সী, একই সঙ্গে আমরা স্কুলে পড়াশোনা করেছি, মক্তবে গিয়েছি। সেই সমস্ত বন্ধুরা যখন একত্রিত হয় একটু গল্পগুজব আড্ডা দেওয়ার জন্য হলেও তাদের সঙ্গে আমি গভীর রাত পর্যন্ত বাজারে বসে থাকি। সবার সঙ্গে তার দেখা হয় না। আমি ওই অবস্থায় সকাল সকাল আড্ডা দিয়ে বাড়িতে ফিরছিলাম। রাত তখন বেশ গভীর, 11টা 11:30 হবে। সঙ্গে কিছু বাজারও ছিল। এই অবস্থায় হঠাৎ করেই 4-5টা ঘোড়া আমার সামনে এসে দাঁড়ালো। একটা ঘোড়ার গাড়িও ছিল। সেই ঘোড়ার গাড়িতে আমাকে বললেন, চড়ে বসুন, আপনাকে মালেকা ডেকেছেন। আমি বললাম, মালেকা মানে? তিনি তখন বললেন, আমাদের সম্রাটের স্ত্রী মালেকা আপনাকে ডেকেছেন, আপনি চলুন। আমি তাদের কথা কিছু বুঝতে পারলাম না। আমি বললাম যে, মালেকাকে? আর আপনারা কারা? আপনারা এই ঘোড়া গাড়ি এবং ঘোড়া নিয়ে এসেছেন? তখন আমি বুঝতে পারলাম উনি কি সেই মহিলা যে কিনা আমার দোকানে এসেছিল কাপড় তৈরির স্যাম্পল নিয়ে। তখন ওইখানে থাকা সামনের ঘোড়ার মুরব্বী লোকটা, মুখে লম্বা দাড়ি, পরনে সাদা রঙের জুব্বা এবং বেশ খানিকটা লম্বা, চোখ নীলবর্ণ। প্রথম দেখে যে কেউ ভয় পেয়ে যাবে, তবে তাদেরকে আমি আগে থেকে চিনি এবং জানি, যার কারণে ভয় পেলাম না। আমি তখন তাদেরকে বললাম, কোথায় ডেকেছেন তিনি? তখন সেই মুরব্বী লোকটা বললেন, ডেকেছে যেখানেই হোক, তুমি চলো, তোমাকে সেখানে গেলেই সমস্ত কিছু বুঝিয়ে দেওয়া হবে এবং মালেকা তোমাকে যেতে বলেছে, তুমি এই ঘোড়ার গাড়ির ভেতরে চড়ে বসো। তারপর আমাকে বলার পর আমি ঘোড়ার গাড়ির উপর চেপে বসলাম, কারণ উনি বলেছিল ঈদের পরে আমাকে এখান থেকে নিয়ে যাবে এবং বড় কাজের অর্ডার দিবে। তবে সেটা যে ওনার ওইখানে তা আমি জানতাম না। ঘোড়ার গাড়ির ভেতরে চেপে বসলাম। গাড়ির ভেতরটা একদম রাজকীয় এবং আলিশানভাবে সাজানো। বাইরেটা দেখা যাচ্ছে না, খুব সুন্দর পর্দা এবং খুব সুন্দর নরম সিট দিয়ে গাড়ির ভেতরটা চমৎকারভাবে সাজানো। গাড়িটা চলতে শুরু করলো। কিছুক্ষণ মাটি দিয়ে চলছিল, এমনই মনে হচ্ছিল। খানিকটা পথ এগোতেই, একটু সামনে যেতেই কেন যেন গাড়ির দোলনি এবং ঝাঁকুনি থেমে গেল। গাড়িটা একদম মনে হচ্ছিল শূন্যের ওপর দিয়ে চলছে, একদম খুব স্থিরভাবে, কোনো শব্দ, কোনো নড়াচড়া না করে। এমনকি ঘোড়ার পায়ের খুরের শব্দ বন্ধ হয়ে গেল। আমি বাহিরে তাকানোর জন্য দরজার সিটকারিটা খুলতে গেলাম, তবে সেটা আর খোলা যাচ্ছিল না, আমি খুলতে পারছিলাম না। কিছুক্ষণ বাদে সেই জিনিসটা আবার মাটিতে অবতরণ করলো এমনটা মনে হলো। তবে এটা আমার মনের ভুল ছিল, সেটা মনে করি আমি ওইটাকে নজরান্দাজ করে দিলাম। বেশ খানিকক্ষণ ওই জিনিসটা আবার চলতে শুরু করলো। ঘোড়ার খুরের শব্দ শোনা যাচ্ছিল। তারপর হঠাৎ করেই গাড়িটা থেমে গেল। চারিপাশে একটা অন্যরকম গুমট শব্দ ছিল, বেশ অদ্ভুত রকমের শব্দ। আর জায়গাটা বেশ ঠান্ডা ছিল, একটু শীতল, নিরিবিলি এবং সেই সঙ্গে আলোকময়। গাড়ির দরজাটা খোলা হলো। খোলার পর আমাকে নিচে নামানো হলো। আমি নিচে নেমে আশপাশটা তাকিয়ে অবাক হয়ে গেলাম। চারিপাশে পাহাড় দিয়ে ঘেরা একটা উপত্যকা, তার মাঝখানে বিশাল, প্রায় 3-4 তলা একটা মহলের মতো বড় বাড়ি। বাড়িটা সম্পূর্ণ লাল রং দিয়ে কাভার করা, আর কিছু কিছু জায়গায় সাদা দিয়ে এমন সুন্দরভাবে ডিজাইন করা। চাঁদের আলো ফুটেছে এবং খুব তীব্র আলোতে চারিপাশটা এত চমৎকার দেখা যাচ্ছে। এত সুন্দর তীব্র আলো আর চারিদিকে পাহাড়ের এত সুন্দর সৌন্দর্য আমাকে মুগ্ধ করে তুলল। উনি তখন আমাকে বললেন, আমার পেছন পেছন আসুন, আর কোনো প্রশ্ন করবেন না, যা প্রশ্ন করার মালিকা বেগম আপনাকে উত্তর দিবেন। আমি তখন ওনার পেছন পেছন যেতে শুরু করলাম। বাকি ঘোড়া এবং ঘোড়ার গাড়ি যারা আছে তারা ওইখান থেকে সরে গেল। আমি ওই বড় পাথরের রাস্তা দিয়ে সোজা এগিয়ে গেলাম। রাস্তাটা পাথর দিয়ে তৈরি, 2 ধারে সুন্দর ফুলের বাগান, আর তার পাশে নদীর কিনারা দিয়ে এই বিল্ডিংটা নির্মাণ করা এবং এত সুন্দর দেখতে। চাঁদের আলো যে এত তীব্র হতে পারে তা আমি আজ পর্যন্ত খেয়াল করিনি বা লক্ষ্য করিনি।
কিন্তু এখানে আসার পর মনে হচ্ছিল যে চাঁদ নয়, যেন অর্ধেক সূর্য উঠেছে। এত পরিমাণ তীব্র আলো এই অন্ধকারের মধ্যেও সমস্ত কিছু চেনা যাচ্ছে। চারিদিকটা যে খুব সুন্দর তা বোঝার উপেক্ষা রাখে না। আমি ওই অবস্থায় তখন লোকটির পেছন পেছন যেতে শুরু করলাম। খানিকটা দূরে যেতেই বাড়ির মহল এবং গেট চলে আসলো। গেটের সিঁড়ি বাড়িয়ে আমি উপরে উঠলাম এবং এত বড় একটা দালান, আমার মতো 4-5জন লোককে সমান দাঁড়া করালে হয়তো ছাদ বা সিলিং ছুঁতে পারবে। এত লম্বা এবং বড় সিলিং এবং পুরো একটা প্রাসাদের মতো। আমাকে সেটার ভেতর দিয়ে ভেতরে নিয়ে যাওয়া হলো। জায়গায় জায়গায় মশাল সেট করা হয়েছে। বাড়িতে যে বিদ্যুৎ নেই সেটা বোঝা যাচ্ছে। আগুনের সমস্ত জিনিসপাতি চলছে এবং চাঁদের আলোতে এই চারিদিকটা একদম পরিষ্কার দেখা যাচ্ছে। আমাকে ভেতরে অন্দরমহলের একটা বড় কক্ষের ভিতরে নিয়ে যাওয়া হলো। আমি যখন ভেতরে প্রবেশ করলাম, ভেতরটা একদম আলোকসজ্জা দিয়ে ভরা। নানান ধরনের বাতি দিয়ে সাজানো ছিল, তবে এই বাতিগুলো কিসের বাতি জানি না। ঘরের ভিতরে যখন নিয়ে যাওয়া হলো, পাশের একটা বড় সরু গলির মতো রাস্তা দিয়ে সোজা আমি ভেতরের দিকে চলে গেলাম এবং বেশ খানিকক্ষণ পর আমাকে একটি বড় কক্ষের মধ্যে বসতে দেওয়া হলো। কক্ষটা বিশাল এবং খুব সুন্দর সুন্দর সব ফার্নিচার দিয়ে সাজানো। খানিকক্ষণ বাদে মুখে নাকাব দেওয়া দুজন মেয়ে এসে আমার সামনে এক থালা মিষ্টি, বিশাল বড় এক থালা, সিনির মতো থালা, সেই থালা ভর্তি মিষ্টি, লাড্ডু, ফল, শরবত, দুধ, পাশাপাশি আরও বেশ কিছু জিনিস এনে রাখলো এবং রেখে বলল, মালিকা বেগম আপনাকে খাওয়ার জন্য বলেছেন। উনি খুব শীঘ্রই এখানে আসবেন। আপনি জিনিসটা খেয়ে নিন এবং উনি ওনার 2 মেয়ের সঙ্গে এখানে আসবেন। আমি বললাম যে, আপনারা কারা? এরকম জায়গাতে এর আগে আমি কখনো দেখিনি। আপনারা এরকম জায়গায় কিভাবে থাকেন, বা এটা কোন জায়গায়? যতটুকু সময় গাড়ি উড়েছে বা এসেছে, আমার তো মনে হয়েছে যে আমি সবেমাত্র আমাদের উপজেলা পার হয়েছি, কিন্তু আমাদের গ্রামের আশেপাশে তো এরকম কোনো জায়গা নেই। তিনি তখন বললেন, সেই মুরব্বী লোকটা, মালেকা বেগম তোমাকে সমস্ত কিছুর উত্তর দিবেন এবং এই বাড়িতে তোমার বেশ কিছু কাজ আছে। তুমি বসো, তোমার কাজ বুঝিয়ে দেওয়া হবে এবং তুমি এইগুলো নিয়ে একদমই ভেবো না, ঠিক আছে? আমি তখন বললাম, জি আচ্ছা, ঠিক আছে। আমি লাড্ডুগুলো নিয়ে খেতে শুরু করলাম। এক একটা লাড্ডুর সাইজ এত বড় ছিল যে সেই লাড্ডু একটা খেলেই পেট ভরে যাবে। একটা হাতের তালুর থেকেও বড় এবং খুব মিষ্টি এবং সুস্বাদু। আমি মিষ্টি খেতে পছন্দ করতাম। অন্যান্য মিষ্টিগুলো খেলাম না। একটা লাড্ডু খেয়েই আমার পেট প্রায় ভরে উঠল। পুরোটা খেতে পারলাম না, এত বড় লাড্ডু। তারপর একটু দুধ এবং শরবত খেয়ে আমার খাওয়া সম্পূর্ণ করলাম। সম্পূর্ণরূপে পেট ভরে গেল। তারপর ওইখানে সেই মহিলাটি প্রবেশ করলেন যে কিনা আমার দোকানে গিয়েছিল সেই রাতে এবং কাপড় আনার জন্য গিয়েছিল। তিনি আমার পাশে এসে বসলেন। তার সঙ্গে 2টো মেয়ে আসলো। মেয়ে দুটোর মুখেও নাকাব পরা। একটা মেয়ে একটু বড় আর একটা মেয়ে একটু ছোট, তবে দুজনেই যে কাছাকাছি বয়সের বোঝা যাচ্ছে। তাদের পরনে খুব সুন্দর জামা এবং এদের মধ্যে থেকে 3 রকমের ঘ্রাণ আসছে। তবে একটা মেয়ের গায়ের ঘ্রাণ খুবই চেনা এবং খুবই অন্যরকম, এবং সেই মেয়েটার গায়ের মধ্যে আমার তৈরি করা সেই কাপড় দিয়ে যে নতুন জামাটা তৈরি করেছিলাম সেই জামাটা পরা। আমি অবাক হয়ে গেলাম। আমি তখন ওনাকে বললাম যে, এই জামাটা তো আমি তৈরি করেছিলাম আমার কাপড় দিয়ে। তখন সেই মহিলাটি বললেন, হ্যাঁ, এটা তুমি তৈরি করেছিলে তোমার কাপড় দিয়ে। তোমার দেখি ভালো মনে আছে। আমরা এটা তোমার ওইখান থেকে নিয়ে এসেছিলাম তোমাকে না বলে। তার জন্য আমরা খুবই দুঃখিত। তোমার কাজে আমরা সন্তুষ্ট এবং সেই বৃদ্ধ লোকটি যে কথা বলেছিলেন সেটা খুবই সত্য কথা বলেছিল এবং তোমার কাজের প্রতি আমরা প্রসন্ন এবং তুমি এখানে কিছুদিন থেকে আমাদের জন্য কাজ করবে, সেজন্য তোমাকে এখানে নিয়ে আসা হয়েছে। আর হ্যাঁ, আরেকটা কথা, তুমি আমাদের সম্পর্কে কোনো প্রশ্ন করতে পারবে না। তোমাকে যেখানে নিয়ে আসা হয়েছে এই জায়গাটা মানুষের জগৎ থেকে ভিন্ন, এবং শুধু এতটুকু ভেবে রাখো, তোমরা মানুষের থেকে আলাদা একটি জগতে চলে এসেছো যেখানে মানুষের কোনো নিয়ম চলে না বা মানুষের কোনো বাধা ধরা নিয়মও নেই। তুমি এই প্রাসাদের বাহিরে যাবে না। তাহলে এই প্রাসাদের বাহিরে যেসব হিংস্র না থাক, তোমাকে এই কথা বলছি কেন, প্রাসাদের বাহিরে তুমি যাবে না, এটা হচ্ছে বড় কথা। আর আমার বড় মেয়ের বিয়ের সামনে বিয়ের সমস্ত কাপড় চোপড় এবং সরঞ্জাম তোমাকেই তৈরি করতে হবে। এ হচ্ছে আমার বড় মেয়ে আর এ হচ্ছে আমার ছোট মেয়ে সুলতানা। পরিচয় হওয়ার সঙ্গে আমি তখন তাদেরকে সালাম দিলাম। তারাও সালাম উত্তর গ্রহণ করলো। সুলতানার চোখ ওদের মা মেয়ের থেকে অনেক আলাদা এবং অনেক অন্য রকমের, সম্পূর্ণ নীল বর্ণের এবং যেন বিড়ালের চোখের মতো। ওর এক চোখের মনি নীল, আরেক চোখের মনি সবুজ। এটা দেখে আমি সত্যি অবাক হয়ে গেলাম। এরকম মেয়ে এর আগে আমি জীবনে কোনোদিন দেখিনি। তার থেকে বড় কথা,
সুলতানার চোখের আগুন যেন এক অন্যরকম তীব্রতা আমার মনের মধ্যে ছড়িয়ে দেয়। সুলতানা আমার তৈরি করা সেই কাপড়ের পোশাকটা পরেছে। কাপড়টা খুব বেশি দামি নয়, তবে ওনারা এই কাপড়টা আমাকে না বলে নিয়ে এসেছে। আমি জানি না কেন কাপড়টা বানানো সুন্দর হয়েছে কি, তা না হলে তো সুলতানা এটা পরে আসতো না। বৃদ্ধ মহিলা মানে ওই বেগম সাহেবা তখন আমাকে ওইখান থেকে বললেন যে তোমাকে ও সমস্ত কিছু বুঝিয়ে দিবে। ওর নাম হচ্ছে আলিফ, ও আমাদের এখানকার সব থেকে বিশ্বস্ত। তুমি ওর সঙ্গে সমস্ত কিছু শেয়ার করতে পারো, কোনো কিছুর প্রয়োজন হলে ও তোমাকে বলবে। একজন মাঝ বয়সী যুবক সে আমার কাছে আসলেন এবং আমাকে বললেন, আপনি আমার সঙ্গে আসুন, আপনাকে দ্বিতীয় প্রাসাদে নিয়ে যাওয়া হবে এবং সেখানের একটি কক্ষে আপনাকে থাকতে দেওয়া হবে। আমাকে প্রথম প্রাসাদ থেকে পাশেরই দ্বিতীয় প্রাসাদে নিয়ে যাওয়া হলো এবং যাওয়ার পথে সুন্দর একটা বাগানের মাঝখান দিয়ে গেলাম। আমি যখন দ্বিতীয় প্রাসাদে উঠলাম, দোতলায় দক্ষিণ সাইডের যে কামরাটা আছে সেই কামরাটা হচ্ছে সুলতানার কামরা। এটা আমি জানতাম না। এবং দোতলার সোজাসুজি নিচে সুলতানার কামরার বরাবরে একটা ছোট্ট রুম আছে। ছোট রুম বলতে বেশ বড়, আমাদের কল্পনার থেকেও বড়। আমাকে সেই রুমে থাকতে দেওয়া হলো এবং আলিফ আমাকে বলল, এই রুমটা তোমার জন্য বরাদ্দ করা হয়েছে। আমরা এই দ্বিতীয় প্রাসাদের বাহিরে যে কক্ষ আছে ওই গার্ড রুমে আমরা থাকবো। তোমার যদি কোনো কিছুর প্রয়োজন হয় আমাকে ডেকে দিবে। আর আশেপাশে দাসী আছে, দাসীকেও বলতে পারবে। কালকে তোমাকে সমস্ত কাজ বুঝিয়ে দেওয়া হবে, আজকে তুমি বিশ্রাম করো। আর হ্যাঁ, এইখান থেকে দোতলায় ভুলে ওঠার চেষ্টা করবে না। দুতলায় হচ্ছে সুলতানাদের রুম, মানে বড় সুলতানা এবং ছোট সুলতানা, সেহেতু দোতলায় ভুলে উঠবে না। তোমাকে এখানে রাখার কারণ ওদের কাপড় চোপড় এখান থেকেই তৈরি করতে হবে, ওদের মাপ লাগবে, পাশাপাশি প্রাসাদের আরো বেশ কিছু লোকের কাপড় তৈরি করতে হবে। সমস্ত কিছু কালকে তোমাকে বুঝিয়ে দেওয়া হবে এবং দর্জিখানা এখানেই। এই কথা বলেই উনি চলে গেলেন এবং আমাকে ঘরের ভিতরে থাকতে বললেন। ঘর থেকে যেন না বের হই এরকমটাই বললেন তিনি। আমি ঘরের ভিতরেই বসেছিলাম, অনেকক্ষণ বসেছিলাম। বেশ খানিকটা ক্ষুধাও লেগেছিল, কারণ ওই মিষ্টিটা পেট থেকে সঙ্গে সঙ্গে নেমে গিয়েছে এবং নেমে যাওয়ার পরে এত পরিমাণ ক্ষুধা লেগেছে, মাত্র 1 ঘন্টাও হয়নি। এর মধ্যে আমি বুঝতে পারছি না। বেশ খানিক্ষণ পর দরজা টোকা পড়ল। দুজন দাসী মহিলা ঘরের ভিতরে প্রবেশ করলেন। তারা প্লেটে করে 2টা থানচি রেখে গেলেন। থানচার ওই লাল কাপড়টা যখন সরানো হলো, তার উপরে আস্ত মুরগি, পাশাপাশি খাসির রোস্ট এবং বেশ কিছু খাবার রাখা, সেই সঙ্গে পোলাওয়ের খুব সুন্দর ঘ্রাণ আসছে। আমাকে বললো জিনিসগুলো খেয়ে নিতে। আমি বললাম, আমি যে ক্ষুধার্ত তোমরা কিভাবে জানলে? তিনি তখন বললেন যে আমরা সব কিছুই জানি এবং তোমাদের থেকে আমরা আলাদা। তাই বলে তিনি ওই জিনিসগুলো রেখে চলে গেলেন এবং বললেন, খাওয়া শেষ হয়ে গেলে যেন ডাকতেই। আমি বেশ খানিকক্ষণ সেই খাবারের দিকে তাকিয়ে রইলাম। প্রচন্ড পরিমাণ ক্ষুধা লেগেছিল মিষ্টিগুলো খাওয়ার পর থেকে, কিন্তু ওই সময় তো পেট ভরে গিয়েছিল। এখন এরকম লাগার কারণটা কি? আমি অত কিছু আগে পাচ্ছে না ভেবে খেতে শুরু করলাম। খাওয়া শেষ করে অর্ধেক রাত পর্যন্ত আমি তাকিয়ে বাড়ির দিকে বসে আছি, কারণ এত সুন্দর সৌন্দর্য তো আমাদের এখানে দেখা যায় না। তবুও ঘুমানো দরকার। বারান্দা থেকে আমি ঘরের ভিতরে চলে আসব। ঠিক সেই মুহূর্তে একটি কণ্ঠস্বর আমার কানে ভেসে আসলো। কণ্ঠস্বরটি ছিল একটি অচেনা গানের, যে গানের ভাষা আমি জানি না, ভাষা আমি বুঝিও না। তবে সেই ঘ্রাণটা এবং সেই কণ্ঠস্বরটা আমার নাক এবং কানকে যেন জ্বালিয়ে দিচ্ছিল। আমি সেখানে বসে রইলাম এবং বসে অনেকক্ষণ সেই গানের শব্দ এবং সেই তীব্র ঘ্রাণের শব্দ, সম্ভবত এটা সুলতানের গায়ের ঘ্রাণ, এবং ওই যে জামাটা আমাকে তৈরি করতে দেওয়া হয়েছিল ওইটা সুলতানার শরীরের মাপের কাপড়, এবং যে কাপড়টা আমি তৈরি করেছি এটা নিশ্চয়ই সুলতানার জন্য। সুলতানা দেখতে শুনতে বেশ মাশাআল্লাহ, তবে তার চেহারাটা আমি দেখিনি, শুধুমাত্র চোখ দুটো আমি দেখেছি। আমি বেশ খানিকক্ষণ সেখানে বসে রইলাম। বসে থাকার পর হঠাৎ করে খেয়াল করলাম আমি যেখানে বসে আছি তার ঠিক সামনে বাগানের মধ্যে সুলতানা দাঁড়িয়ে আছে, এবং দাঁড়িয়ে সে আমার দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, আপনি যে এখনো জেগে বসে আছেন, ঘুমাননি এখনো? আমি তখন আচমকা চমকে উঠে বললাম, না না সুলতানা, আমি ঘুমাবো এখনই, এমনিই বাইরে এসেছিলাম। আমার এরকম বিচলিত অবস্থা দেখে সুলতানা খানিকটা হেসে ফেলল এবং খিলখিল করে হেসে দিয়ে বলল, আমি তো আপনার সঙ্গে মজা করেছি, আপনি দেখি ভয় পেয়ে গিয়েছেন। আমি তখন একটু সামলে নিয়ে বললাম, আসলে ঠিক তা নয়, এরকম জায়গায় এর আগে কখনো আসিনি তো, তাছাড়া এরকম বড় বড় কাণ্ড, বড় লোকের ব্যাপার, আমার কিঞ্চিৎ ভয়ই লাগছে এখানে এসে। সে বলল, ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনার নাম কি? আমি তখন আমার নামটা বললাম। সে আমাকে বলল, খুব সুন্দর নাম, এরকম নাম এর আগে আমি কখনো শুনিনি, আর আমাদের এখানে এর আগে কখনো কোনো মানুষ আসেনি, তুমিই প্রথম।
ওই মুহূর্তে আমি তার কথা শুনে বললাম, মানে? সে তখন বলল, কোনো কিছু না, তুমি বাইরে আসো, এখানে এসে বসো, আমরা গল্প করি। আসলে এই প্রাসাদে গল্প করার মতো কেউ নেই, তুমি কি আমার সঙ্গে গল্প করবে? আমি বললাম, কিন্তু বেগম সাহেবা উনি যদি রাগ করেন বা। তখন সুলতানা বলল, এরকম কোনো কিছু করবে না, আম্মা 1 নম্বর প্রাসাদে থাকেন, আমরা 2 নম্বর প্রাসাদে, এখানে কেউ আসেন না, আর আমরা রাত্রেবেলায় জেগে থাকি। আমি তখন সুলতানাকে বললাম, তাই তো দেখছি, সকলে এখানে এখন পর্যন্ত ঘুমায়নি কেউ, তবে আমাকে কেন ঘুমাতে বলা হয়েছে? সুলতানা তখন বলল, কারণ তুমি একজন মানুষ, সেই জন্য তোমাকে তাড়াতাড়ি ঘুমাতে বলা হয়েছে। মানুষেরা দিনের বেলা ঘুমায় না, রাতে ঘুমায়। আমি তার কথার আগামাথা কোনো কিছুই বুঝতে পারছিলাম না। আমি ওকে তখন বললাম, কি বলছো? কিছুই তো বুঝতে পারছি না। ও তখন আমাকে বলল, বুঝতে হবে না, তুমি বসো। তুমি ওইখানে কি করো? আমি তখন বললাম যে এই তো দর্জির কাজ করি। তারপর আমাকে বলল, এটা কি তুমি আমার জন্য তৈরি করেছো? জিনিসটা খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। আমি আম্মাকে বলেছিলাম একটু ভিন্ন কাপড় দিয়ে যেন আমার জন্য তা কাপড় তৈরি করে। আমার এই ড্রেসটা খুব পছন্দের, তুমি তৈরি করেছো তাই না? আমি বললাম, জি সুলতানা, আমি তৈরি করেছি। সে আমার দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে, তার চোখ দুটো আমি দেখতে পাচ্ছি। তার চেহারাটা তখনও একটা মশারির মতো নাকাব দিয়ে ঢাকা। আমি তখন বললাম যে আমি এখন যাই, উনি যদি দেখে ফেলেন। তখন সুলতানা বলল, কি দেখবে, ওনারা ওনাদের কাজে ব্যস্ত আছেন, কালকে থেকে বাড়িতে আত্মীয় স্বজন ভরে যাবে, কারোর সঙ্গে গল্প করার মতো। আচ্ছা, তুমি কি ফ্রি আছো? তোমার সঙ্গে প্রতিদিন গল্প করা যাবে? আমার না খুব গল্প করার মানুষের অভাব, মানে আমি কারোর সঙ্গে গল্প করতে পারি না, আমাকে সবসময় এখানেই থাকতে হয়, আর আমাদেরকে বাহিরেও বের হতে দেয় না। আমি সত্যি এই সমস্ত জিনিস নিয়ে খুবই দুঃখিত এবং আক্ষেপিত। ঠিক সেই মুহূর্তে সুলতানা তার মুখের নাকাবটা সরিয়ে ফেলল এবং তার চোখের চাহনি, চেহারার সেই অদ্ভুত মায়া আর সেই সৌন্দর্য আমি দেখে যেন মুহূর্তের ভেতরে মিলিয়ে গেলাম। আমি তখন বললাম যে, মাশাআল্লাহ, কি সুন্দর দেখতে তুমি। ও তখন আমার দিকে তাকিয়ে বলল, তোমাকে বলেছে আমার বড় আপু আমার থেকে অনেক বেশি সুন্দর। তুমি হয়তো বিষয়টা জানো না, তবে সত্যি কথা বলতে আমার বড় আপু আমার থেকে অনেক সুন্দর। তুমি দেখো, বিয়ের অনুষ্ঠানে তুমি তো থাকবে তাই না? বিয়ের শেষ দিন পর্যন্ত থাকবে। তবে ভালোই হলো, আজ পর্যন্ত আমি এতক্ষণ কারোর সঙ্গে একসঙ্গে দাঁড়িয়ে কথা বলিনি, তবে তোমার সঙ্গে বলছি, আমার কাছে খুব ভালো লাগছে। আচ্ছা, তোমাদের ওইখানে। ও তখন থেমে গেল, থেমে গিয়ে বলল, না না কিছু না। আচ্ছা, তুমি তুমি ওইখানে কি কি করো? আমি বললাম, কি কি করি মানে কি? এই যা যা করি, সকালবেলা উঠে দোকানে যাই, দোকান শেষ করি, রাত্রেবেলা বাসায় আসি, খাই দাই, ঘুমিয়ে পড়ি, এরকমই। ও তখন বলল, কি সুন্দর জীবন, আমার না এসব ভালো লাগে না। আমার ইচ্ছে করে এই প্রাসাদ থেকে বাহিরে বেরিয়ে আশেপাশে সব জায়গায় ঘুরতে, মানুষের জগতে যেতে। আম্মা হুজুর সেদিনকে আমাকে নিয়ে যাননি, যদি নিয়ে যেতেন তাহলে। আমি ওকে বললাম, আচ্ছা তুমি একটা জিনিস বারবার বলছো, মানুষের জগৎ, তুমি কি বোঝাতে চাচ্ছ? ও বলল, না কিছু না, আম্মা হুজুর বলতে নিষেধ করেছেন। চুপি চুপি বলল, তবে আমি বিষয়টা শুনতে পারলাম না। ও তখন আমাকে বলল, আচ্ছা শোনো, এই বাগানটা দেখো কি সুন্দর করে সজ্জিত না? বাগানটা আমার, আর এই দোতলার কামরায় আমি থাকি। এখান থেকে মাঝে মধ্যে বাগানে নেমে আমি জিনিসগুলো দেখি, তবে ও কোন দিক দিয়ে বাগানে আসলো আমি জানি না। সম্ভবত প্রাসাদের কোনো জায়গায় কোনো ইয়া আছে। আমি বললাম, ওই সময় যে তুমি গান করছিলে, এটা কি তোমার কণ্ঠ? আচমকা তুমি করে বলে ফেললাম, তাই বলে একটু জিহ্বায় কামড় দিয়ে বললাম, দুঃখিত, তুমি করে বলে ফেলেছি। ও তখন বলল, কোনো সমস্যা নেই, তুমি করে বলতেই পারো, তাতে কি হয়েছে এমন? হ্যাঁ, ওইটা আমার কণ্ঠ এবং আমি খুব সুন্দর গান করি, তাই না? আমি বললাম, এই ভাষাটা কিসের? ভাষাটা তো আমি আন্দাজ করতে পারলাম না। তখন সেই মেয়েটি আমাকে বলল, সুলতানা, যে এটা আমাদের এখানকার ভাষা। কিসের ভাষা মানে আবার কি? আচ্ছা শোনো, তোমার সঙ্গে কালকে দিনে দেখা হবে, ঠিক আছে? তুমি এখন যাও, গিয়ে বিশ্রাম করো, কালকে তোমার অনেক কাজ করতে হবে। আমি বললাম, ঠিক আছে, আপনিও তাহলে গিয়ে বিশ্রাম করুন। যাওয়ার সময় সুলতানা আমাকে ডেকে বলল, তোমার সঙ্গে কিন্তু আমার বন্ধুত্ব হয়ে গিয়েছে, আমাকে আপনি করে বলা চলবে না, তুমি করে বলতে পারো, ঠিক আছে? আমি বললাম, জি আচ্ছা ঠিক আছে। তাই বলে ও সোজা সাব্যস্ত ওইখান থেকে চলে গেল ওর যে বাগান আছে, বাগানের ওই দিকটায়। আমি হেঁটে আমার নিজের কক্ষে ফিরলাম। ততক্ষণে রাত প্রায় ভোর হয়ে কাছাকাছি। ওই অবস্থায় আমি এসে ওইখানকার যে নরম গদি আছে, গদির উপরে যে ওরকমভাবে ঘুমিয়ে পড়লাম। তারপর আমার ঘুম ভাঙলো একদম ওইখানকার চাকর বাকরের ডাকে। আমাকে ডেকে তুলল। আমি ঘুম থেকে উঠলাম, উঠে বললাম, কয়টা বাজে? তেনারা তখন বললেন, আপনার কাজ শুরু হবে একটু পর থেকেই। তখন প্রায় দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাওয়ার অবস্থা। ওরা নাকি এই সময়ই জেগে থাকে এবং এই সময় থেকে একদম
পরের দিন ফজর আজানের আগ পর্যন্তই জেগে থাকে। এখানকার নিয়ম নীতি শুনে আমি বেশ অবাক হলাম। তারপর আমি বললাম, আচ্ছা ঠিক আছে। আমাকে দর্জিখানায় নিয়ে যাওয়া হলো। দর্জিখানায় বেশ বড় কাপড়ের স্তূপ আছে, বড় বড় কাপড় রোল করে রাখা। এই কাপড়গুলো এই বড় বাড়ির সকল মেম্বারদের জন্য, এবং এখান থেকেই কাপড়গুলো যায়। দুজন মুরব্বী দর্জি সেখানে বসেছিলেন। দর্জি দুটো আমাকে দেখে বললেন, আপনি সেই নতুন মানুষ যাকে কিনে নিয়ে আসা হয়েছে এখানকার কাজ করার জন্য? আমি বললাম, জি। আপনারা? ওনারা বললেন যে আমরা এখানকার রাজ দর্জি, এখানকার সমস্ত কাজগুলো আমরাই করে থাকি এতদিন, তবে আপনাকে নিয়ে আসা হয়েছে এখানে। ওনারা আমাকে দেখে খুব বেশি একটা পছন্দ করলেন না, তা দেখে বোঝাই গেল। একজন ভুরু কুচকে আমার দিকে তাকাচ্ছিল, লোকটার কান বাইরের দিকে। আমি যবে থেকে এসেছি প্রত্যেকের কান অনেক উঁচু এবং লম্বা বাইরের দিকে বের হয়ে থাকতে দেখেছি। আমার মতো কান কারোরই নেই। বেশ অস্বাভাবিক ব্যাপার। চোখের মণিগুলোও বেশ ছোট ছোট, এবং সেই সঙ্গে চোখ আকার অনেক বড়। আমি এইখানে আসার পরে কিছু জিনিস অবলোকন করছিলাম, যা কিনা আমার কাছে বেশ অবাক লাগছিল। আমি কি সত্যি মানুষের জগতে আছি? আমি তো এতটাও বোকা না। আর আমাকে কালকে সুলতানা বারবার একটা জিনিস বোঝাতে চেষ্টা করছিল। সবাই আমাকে মানুষ বলে সম্বোধন করছে, কিন্তু ওরা কারা এবং কেনই বা? এই জিনিসটা বুঝতে আমার 3 দিন সময় লেগে গেল। আমাকে দর্জিখানায় যখন কাজ করতে দেওয়া হলো, আমি দর্জিখানায় বসে আমার স্যাম্পল অনুযায়ী এবং যেভাবে কাটা হয় সেই সমস্ত জিনিস অনুযায়ী আমি কাজ করতে লাগলাম, এবং মাঝখানে 3 দিন সময় কাটলো। 3 দিনের মধ্যে আমি শুধু কাজ কাজ আর কাজ করলাম। সুলতানার সঙ্গে আমার তেমন একটা দেখা হলো না। মাঝখানে শুধুমাত্র একবার অন্দরমহলের বারান্দায় দেখা হয়েছিল। তখন সে আমার দিকে তাকে একটু মুচকি হেসেছিল, তবে আমি অন্যান্য দর্জিদের সঙ্গে থাকার কারণে তার সঙ্গে কথা বলিনি। আমি ওইখান থেকে সোজা চলে গিয়েছিলাম দর্জিখানায়। 3 দিন হাড়ভাঙা মেহনত এবং কড়া মেহনতের পর ওইদিনকে আমি একটু বিশ্রাম পেলাম। বলল যে কাজ প্রায় শেষ হয়ে এসেছে, সকল দর্জি মিলে কিছুটা কাজ সম্পূর্ণ করতে পেরেছ, তবে আরো 2 দিন কাজ করতে হবে। সেটা মাঝখানে 2 দিন বিরামের পর তুমি বিরাম করো। ওইদিনকে আচমকা আমি ভাবতেও পারিনি যেরকম একটা কাণ্ড ঘটে যাবে। 3-4 দিন পর হঠাৎ করে আমি আমার নিজের কক্ষে বিশ্রাম করছি, দরজায় মিহি করে টোকা পড়ল। আমি বললাম, কে? সঙ্গে সঙ্গে দরজাটা ধাক্কা দিয়ে খুলে ফেলা হলো এবং আচমকা লাগিয়ে ফেলা হলো। তারপর আমি দেখি আমার সামনে সুলতানা দাঁড়িয়ে আছে। খুব সুন্দর গোলাপি রঙের একটা জামা পরা, চোখে অদ্ভুত মায়া, গাঢ় কাজল পড়েছে। সেদিনকে আমি বলেছিলাম যারা কাজল দেয় তাদেরকে আমার খুব ভালো লাগে। এই কথা বলা মাত্রই সে যে কাজল পরে আমার রুমে চলে আসবে আমি ভাবতে পারিনি। আমি ওই অবস্থায় ওর শরীরের সেই অবয়ব, ওর শরীরের কাপড় চোপড়, গায়ের ঘ্রাণ আর ওর এরকম অদ্ভুত আচরণ দেখে আমার কিছুটা সন্দেহ হয়েছিল। আর আশেপাশের অন্যান্য মানুষজন দেখে আমার সত্যিই খুব সন্দেহ হয়েছিল আমি জায়গাটা কোথায়। অন্য কাউকে আমি জিজ্ঞেস করতে পারতাম না, তবে সুলতানার সঙ্গে আমার একটু ভালো সম্পর্ক ছিল অন্যান্য সকলের থেকে। এমনকি এখানকার যে মূল বেগম সাহেবা আছেন, যিনি মূলত জিনিসগুলো নিয়ন্ত্রণ করে থাকেন, তার কাছে জিজ্ঞেস করার কোনো এখতিয়ার তো আমার নেই। মেয়েটি আমার ঘরে আসলো। আমার সামনে একটা ছোট্ট গদি আছে, গদিটার উপর বসলো। আমি সেখানে বসলাম। আমার সত্যি সবসময় ভয় ভয় লাগে। সুলতানা তখন আমাকে জিজ্ঞেস করলো, তুমি কেমন আছো? আমি বললাম, আমি ভালো আছি, কিন্তু সুলতানা তুমি এখানে কেন এসেছো? ও তখন বলল, এখানে এসেছি তোমাকে একটা কথা বলতে এবং তোমার সঙ্গে একটা কাজ করতে। তোমাকে আজকে আমার সঙ্গে একটা জায়গায় যেতে হবে। আমি বললাম, কোন জায়গায়? সুলতানা তখন আমার দিকে তাকালো, তাকিয়ে বলল, কোন জায়গায় যাবো সেটা তোমাকে বলবো না, তবে তুমি মাকে বিষয়টা বলতে পারবে না। আমি তোমাকে নিয়ে যাব একটু পরেই, এবং সকলে যখন ঘুমিয়ে পড়বে তখন। আমি বললাম, কখন, কেন? ও তখন বলল, তুমি এত কথা বলো কিসের জন্য? তুমি আমাকে ভরসা করো না? আমি বললাম, হ্যাঁ তা তো করি। ওই অবস্থায় সুলতানা তখন আমার সঙ্গে বেশ খানিকক্ষণ বসে গল্প করলো। খানিকক্ষণ বাদেই হয়তো ফজর আজানের আগ মুহূর্ত হয়ে যাবে, মানে রাত তখন 3টা বাজে। সমস্ত লোকজন ঘুমিয়ে পড়বে এখানকার। সুলতানা ওই ফাঁকে আমাকে নিয়ে কোনো একটা জায়গায় যাবে। ওরকম সময় এসে পৌঁছালো। আমি বেশ খানিকটা পরিশ্রম করেছিলাম, ক্লান্তও ছিলাম, যদিও ঘুমিয়েছি, ঘুম ঘুম পাচ্ছিল না। ঠিক সেই মুহূর্তে সুলতানা তখন আমার হাতটা ধরল। ওর নরম সেই হাত, সেই গরম চিবুক আর আশপাশের এত সুন্দর মায়াময় সুঘ্রাণ। সুলতানা আমাকে ধরে সঙ্গে সঙ্গেই বারান্দার ওই বড় ফাঁকা দিয়ে, যেদিক দিয়ে মূলত হচ্ছে বাহিরে যায়, ওইখানকার ওই বড় ফাঁকা জায়গা দিয়ে আমাকে সরাসরি উড়ন্ত অবস্থায় এখান থেকে বের করে নিয়ে বাইরে চলে গেল, এবং এত দ্রুত গতিতে চলে গেল চোখের পলকেই। আমার বুক ধড়ফড় করছিল, ভয়ে আমি শিউরে ওঠার মতো অবস্থা। এক মুহূর্তের মধ্যে ওই বড় আলিশান প্রাসাদ এবং পাহাড় পেরিয়ে কতটা দূরে আসলাম আমি জানি না,
এবং অনেকটা দূরে একটা নদীর কিনারায় বড় একটা সমুদ্রের কিনারা, সেখানে একটা পাহাড়ের ওপরে সারি সারি ফুল গাছ দিয়ে ভরা, তার উপর একটা উপত্যকা। সমুদ্রের ঢেউগুলো আছড়ে পড়ছে কিনারায় এবং সেখানে একটা ছোট্ট কুড়ে ঘর টাইপের ঘর। সেখানে আমাকে নিয়ে বসার পর ও খিলখিল করে হাসছিল। ওর মুখের যে নাকাবটা ছিল, পাশাপাশি ওর শরীরে যে অন্যান্য হিজাবটা ছিল, সেগুলো খুলে ফেলে দিয়ে একটা মুক্ত হাসি দিয়ে আকাশের দিকে তাকালো এবং বলল, আজকে আমি সত্যি খুব খুশি, খুব আনন্দিত। বহু বছর পর আমি বের হলাম এবং এখানে এসে আমার খুব ভালো লাগছে। আমার বুক তখনও ধরপড় করছে। ও আমাকে যেভাবে ধরে নিয়ে আসলো এবং উড়ন্ত অবস্থায় দাও। আমি বললাম, সুলতানা, তোমরা কারা এবং তোমরা এটা কিভাবে করলে? ঠিক সেই মুহূর্তে সুলতানা বলে উঠল, তুমি বোকা, তুমি কিচ্ছু বোঝো না। আমরা জানতাম মানুষটা জিনেদের থেকে চালাক। আমরা যে জিন সেটা কি তুমি বুঝতে পারো না এতদিনে? আমি বললাম, আন্দাজ করতে পেরেছিলাম, কিন্তু জিজ্ঞেস করার সাহস হয়নি, গরিব মানুষ আমরা। সুলতানা তখন বলল, ধরো এত কথা বলো কিসের জন্য? গরিব বড়লোক মানে কি? তুমি বেশ ভালো একটা মানুষ, এটাই হচ্ছে কি সব থেকে বড় কথা। তোমাকে আমার খুব ভালো লাগে, তুমি খুব সহজ সরলভাবে চলাফেরা করো, আমার খুব আনন্দ লাগছে। আমার আম্মিজান এখন আমাদের রাজ্যে নেই, উনি একটা জায়গায় গিয়েছে, আসবেন 2 দিন পরে। এই 2 দিন আমি তোমাকে নিয়ে খুব ঘুরতে পারবো, আমার কাছে সত্যিই খুব ভালো লাগছে। তাই বলে ও আচমকা আমাকে জড়িয়ে ধরলো, জড়িয়ে ধরা, পুরোপুরি না। ওই অবস্থায় তখন আমি সত্যিই আমার নিজেকে বিশ্বাস করাতে পারছিলাম না। তাহলে আমি এতদিন একটা জিনের সঙ্গে আছি, জিনের জগতে আছি। সুলতানা তাহলে কি একটা পরী? আমি তখন সুলতানাকে বললাম, আচ্ছা সুলতানা, তুমি কি তাহলে একটা পরী? ও তখন আমার দিকে তাকালো, তাকে বললো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি এতদিন বুঝতে পারোনি তাই না? আমি জানতাম তুমি বুঝতে পারবে না, তুমি একটা বোকা আসলেই। তাই বলে আমার কপালে একটা ধাক্কা দিল। ও আমার সামনে বসে হাসছিল, গল্প করছিল, ওর ছোটবেলার এখানকার আশার গল্প করছিল, নানান ধরনের কথাবার্তা বলছিল। সবকিছু মিলিয়ে আমার কাছে এত আনন্দ লাগছিল, আমি আসলে বলে বোঝাতে পারছিলাম না। আমি সুলতানাকে তখন বললাম, আচ্ছা সুলতানা, সত্যি তুমি তো বেশ চঞ্চল মনের, তুমি দেখতে খুব মাশাআল্লাহ সুন্দর, তাহলে এরকম চঞ্চলপনা কেন করো? তোমার আম্মা বলেছেন যে ওইখান থেকে বের হলে কোনো একটা বিপদ আছে, কিন্তু সেই বিপদ উপেক্ষা করে তুমি কেন এখানে আসলে? ততক্ষণ বলে, ধূর ছাই, আমার এসব ভালো লাগে না। আম্মা আমাকে ঘর থেকে বের হতে দেন না, প্রাসাদ থেকেও না। আমি কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যেতে পারি না। আজকে এসেছি সারা রাত তোমাকে নিয়ে ঘুরবো। আমি বললাম, রাত তো পেরিয়ে গিয়েছে, একটু পরে দিন হয়ে যাবে। ও তখন বললো, দিনেই ঘুরবো। আচ্ছা তোমার বাড়িতে গেলে কেমন হয় বলো তো? তোমার ওখানে আমি যাব। আমি বললাম যে আমার ওখানে কোথায়, আমি তো চিনি না। ও বললো, তুমি চলো, আমি সেখানে যাব এবং গিয়ে সমস্ত কিছু দেখব, আমার কাছে খুব ভালো লাগছে। তাই বলে ওই অবস্থায় ওই আমাকে ওইখান থেকে ওই সমুদ্রের গর্জন শোনালো। খানিকক্ষণ বাদে ওইখানটায় দিন হয়ে যেতে শুরু করলো। আমি সত্যি কথা, এত সুন্দর সূর্য উদয় এর আগে আমি কোনোদিন দেখিনি। ও তখন বলল, আমি তো তোমাকে এটা দেখার জন্যই নিয়ে এসেছি, সামনের দিকে তাকাও, দেখো। সত্যি সত্যি যেন মনে হচ্ছিল পানির ভেতর থেকে সূর্য উঠে আসছে। আমি ওই অবস্থায় সোজা সামনের দিকে তাকালাম এবং সত্যি সত্যি মনে হচ্ছিল যে পানির ভেতর থেকে সূর্যটা উঠে আসছে। এত সুন্দর দৃশ্য। বেশ খানিকক্ষণ আমি এবং ও ওইখানে বসে রইলাম। বসে থাকার পর খানিকক্ষণ বাদে ও আমাকে নিয়ে আবার ওইখান থেকে উড়াল দিল। আমি ওর সঙ্গে লেপ্টে আছি, সমুদ্রের উপর দিয়ে আমি উড়ে যাচ্ছি। অনেকটা পথ পাড়ি দিলাম। পাড়ি দেওয়ার পর বেশ খানিকটা পরে একটা মেঘের আঁচল ভেঙে হঠাৎ করে একটা বড় আলিশান প্রাসাদের ওপরে গিয়ে ও থামলো। আমি হয়তো ভেবেছি আমরা চলে এসেছি, কিন্তু না, ও আমাকে নিয়ে এসেছে ওরই একটা আত্মীয়র বাড়িতে, সম্ভবত ওর খালামণি হয়। খালামণিকে ও খুব পছন্দ করে। ওইখানে আসার পর ওর সঙ্গে সঙ্গেই ওর খালামণিকে জড়িয়ে ধরলো। তিনি খুব সুন্দর মহিলা এবং জিনেরা যে খুব সুন্দর হয় তা দেখে বোঝা অপেক্ষা রাখে না। আমাকে দেখেই সঙ্গে সঙ্গে 2জন জিন আমাকে শূন্য তুলে ফেললো এবং আমাকে এক প্রকার মানে অন্যরকম শত্রু মনে করলো। সঙ্গে সঙ্গেই সুলতানা বলল, আরে ছাড়ো ছাড়ো, ও আমার সঙ্গে, ও আমাদের এখানে এসেছে, বড়াপুর বিয়ের দর্জি, সমস্ত কাপড় চোপড় ওই তৈরি করে। ওরা তখন ধীরে বললো, যে তো একজন মানুষ। সঙ্গে সঙ্গে সুলতানা বলল, হ্যাঁ মানুষ তো, তবে মানুষ খুব ভালো, আমার ওকে খুব ভালো লেগেছে। ও যেমন সাবলীলভাবে কথা বলে, খুব সুন্দরভাবে আমার সঙ্গে মেশে, এই যে আমার সঙ্গে এসেছে। ওর খালামণি ওকে তখন কি একটা যেন বলল, বুঝতে পারলাম না। আমি তখন বললাম, কি বললো? তখন ও বলল যে আমরা যে এখানে পালিয়ে এসেছি এটা খালামণি পছন্দ করেননি, এই জন্য তিনি আমাকে বকাঝকা করেছেন।
আমাদেরকে ভিতরে কক্ষে নিয়ে যাওয়া হলো। সেখানে আমরা বসে নাস্তা করলাম। সত্যি জিনাতের জগতের খাবার, নাস্তা এবং সমস্ত কিছুই বেশ অদ্ভুত এবং অন্যরকম, যা কিনা সত্যি আমার কাছে খুব অন্যরকম লাগে, খুব মায়া, খুব সুন্দর লাগে। আমি এখানে বসে খেতে শুরু করলাম। তারপর কখন যে আমি ওইখানকার নরম গদির উপর বসে ঘুমিয়ে পড়েছিলাম আমি জানি না। সুলতানা সম্ভবত ওর খালাতো বোন বা অন্যান্য সকলদের সঙ্গে অনেকক্ষণ গল্প গুজব আড্ডা দিয়ে আমার কাছে এসে বসলো। তখন আমি গভীর ঘুমে বিভোর। আমি তখন হঠাৎ করে চোখ খুলে ফেললাম। চোখ খুলে দেখি সুলতানা আমার পাশে বসে আছে, এতটা কাছাকাছি। ওর চোখ, মুখ, ঠোঁট, নাক সব আমার খুব কাছাকাছি। আমি আচমকা উঠতে গিয়ে ওর কপালে একটা গুঁতো খেলাম। ও তখন বললো, আউ, তুমি এরকম লাফ দিয়ে উঠে পড়লে কিসের জন্য? আমি বললাম, ভুল হয়ে গিয়েছে, মাফ করে দিবেন সুলতানা। ও তখন বললো, এরকম করে কেন তুমি বলো? তুমি বন্ধুর মতো করে বলবা, আজকে থেকে আমরা বন্ধু, ঠিক আছে? ও হাত বাড়িয়ে আমাকে টেনে তুললো বিছানা থেকে। বললো, তুমি এতক্ষণ শুয়ে আছো, আমরা যাবো না তোমাদের বাড়িতে? আমি বললাম, হ্যাঁ যাবো তো। ও বললো, আমি রাতের অপেক্ষাই করছিলাম, রাত হলে এখান থেকে তোমাদের বাড়িতে যাব। আম্মা বলেছে মানুষের জগতে রাত ছাড়া যাওয়া যায় না, সেই জন্য আমি রাতের অপেক্ষা করছিলাম। আমি খালামণির কাছ থেকেও একটা ফাঁকি দিব। আমি জানি খালামণি আমার পাশার থেকে হয়তো লোকজন ডেকে আনার পায়তারা করছেন এবং আমাকে এখান থেকে পাঠিয়ে দিবেন। অলরেডি তিনি হয়তো এরকমটা করেছেন। ওই মুহূর্তে তখন ও আমার হাত ধরলো। হাত ধরে সত্যি সত্যি ও সোজা একদম বারান্দার ফাঁকা দিয়ে সমুদ্রের ওপর দিয়ে উড়াল দিতে শুরু করলো এবং উড়ে আমাদের গন্তব্যের দিকে যেতে শুরু করলো। ও নাকি আমাদের বাড়িতে যাবে। কিন্তু কেন? সুলতান এরকম পাগল কেন? ও আমাকে এমনভাবে ধরে রেখেছে যেন মনে হচ্ছে যে আমরা জনম জনমের একে অন্যের সঙ্গে মিলেমিশে আছি এবং একে অন্যকে ভালোবাসি, প্রেমিক প্রেমিকা। ও এরকম আচরণ করলে আমি যে সত্যি সত্যি ওর প্রেমে পড়ে যাব সেটা আমি বুঝতে পারছিলাম। দিগন্তের উপর দিয়ে আমরা উড়ে যাচ্ছিলাম। আসমানে ভরা জ্যোৎস্না, কি সুন্দর এই প্রাকৃতিক পরিবেশ। যখন আমি ঘুম থেকে জেগে উঠলাম তখন আমি আমার নিজের কক্ষে নিজের বিছানায় শুয়েছিলাম, যেখানে আমি সারা জীবন শুয়ে এসেছি। আচমকা আমি উঠে এরকম একটা জায়গায় নিজেকে দেখিয়ে চমকে গেলাম। বেশ খানিক্ষণ পর আমি দেখলাম জানালা দিয়ে জোনাকি পোকার মতো একটি আলো আমার ঘরে প্রবেশ করলো এবং আমার বিছানার উপর বসার সঙ্গে সঙ্গেই সে সুলতানাতে রূপান্তর হয়ে গেল। আমি বুঝতে পারলাম সুলতানারা তো জিন এবং ওরা চাইলেই রূপ, আকার এবং সমস্ত কিছু পরিবর্তন করতে পারে। আমি তখন বললাম, কোথায় গিয়েছিলে তুমি আমাকে রেখে? ও বলল, তুমি তো প্রতিমতে ঘুমিয়ে পড়েছিলে, তারপর আমি এখানে চলে এসেছি, তোমাকে ডেকেছি, পরে ভাবলাম ঘুমাচ্ছে, ঘুমাও, আশপাশটা দেখে আসলাম, খুব সুন্দর তোমাদের পরিবেশ, আমাকে ঘুরিয়ে দেখাবে না? আমি বললাম, হ্যাঁ তা তো অবশ্যই দেখাবো। তখন ও বললো, চলো। তাই বলে ঘর থেকে বাইরে বেরিয়ে আসলাম আমি এবং ও। বাইরে এসে আমাদের গ্রামের আশপাশের পরিবেশ সমস্ত কিছু ঘুরিয়ে ওকে দেখাতে লাগলাম এবং গ্রাম, সুন্দর মাঠ, নদী, এদিক ওদিকে সমস্ত পথ ঘাট সমস্ত কিছু। ও বলল, রাতের বেলা এরকম ফাঁকা থাকে তোমাদের এখানে, তাই না? আমাদের এখানটা যত জনসমাগম দিয়ে ভরা থাকে তোমাদের এখানটা ঠিক ততই ফাঁকা। আমি বললাম, হ্যাঁ তা ঠিক ধরেছ, এখানটা এরকম ফাঁকাই থাকে। ও তখন আমাদেরকে আর চোখ করে তাকালো, তাকিয়ে বলল, সত্যি তুমি খুব অন্যরকম ভাবে চলাফেরা করো, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। ঠিক সেই মুহূর্তে কয়েকটা কুকুর সুলতানাকে দেখে ঘেউ ঘেউ করে উঠল। ওর সঙ্গে সঙ্গে ভয় পেয়ে আমাকে এত শক্ত করে জড়িয়ে ধরলো, আমি আজ পর্যন্ত কোনো মেয়েকে এরকম ভাবে জড়িয়ে ধরিনি। ও সঙ্গে সঙ্গে ওরকমভাবে আমার কাছে এসে জড়িয়ে ধরে বললো, কুকুর, ভয় লাগছে আমার কাছে, এগুলো কি জাতীয় প্রাণী? আমি তখন ওদেরকে তাড়িয়ে দিলাম, ওরা চলে গেল। সুলতানা আমাকে নিয়ে ওইখান থেকে চলে আসলো নদীর প্রান্তে। ওইখানে আমি এবং সুলতানা বসে আছি। বসে থাকার বেশ খানিক্ষণ পর আমি সুলতানাকে বললাম, চলো, আমাদেরকে ফিরে যাওয়া উচিত, মা বেগম রাগ করবেন। ও তখন বললো, রাগ করবে না, এত চিন্তা করো কিসের জন্য, আমি তো আছি তোমার সঙ্গে। আমি বললাম, না, বাসা থেকে বের হয়েছে 2 দিন হয়ে গিয়েছে, এসে যদি বিষয়টা দেখে ফেলে তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। ও তখন বললো, একদমই না। তাই বলে আমার কোলের উপর ওর মাথা রাখলো, মাথা রেখে আমাকে বলল, আমার মাথা একটু হাত বুলিয়ে দিবে। আমি বললাম, কিন্তু? ও বললো, হ্যাঁ দাও না। এমন চঞ্চল স্বভাবের আর এমন, আমি সত্যি ওর প্রেমে পড়ে যাচ্ছিলাম। কেউ এরকম আদর যত্ন করলে যে কেউ তার প্রেমে পড়ে যাওয়া স্বাভাবিক বিষয়। আমি সামান্য একজন দর্জি। ও তখন আমাকে বলল, তোমরা অনেক গরিব, তাই না? তোমাদের বাড়ি দেখলাম, তোমার সম্পর্কে তো কিছু জিজ্ঞেস করা হয়নি। আচ্ছা, তুমি এখানে কি এটাই করো? তোমরা কয় ভাই বোন? আমি তখন বললাম, থাক, এই সমস্ত কিছু জিজ্ঞেস করো না। ছোটবেলা থেকে অনেক দারিদ্রতা দেখে বড় হয়েছি, কষ্ট করে, এখনো অনেক কষ্ট করি। এভাবেই আমি এরকমভাবে সংসার চালাই। আমার সমস্ত কিছু ওকে বললাম। আমি বলার পর ওর চোখ বেয়ে এক ফোঁটা চোখের জল গড়িয়ে পড়ল।
আমি তখন বললাম, কি ব্যাপার, কান্না করছো কেন? ও বলল, জানি না, হঠাৎ করে তোমার এরকম কষ্টের কথা শুনে আমার চোখ গড়িয়ে পানি পড়ে গেল। ঠিক সেই মুহূর্তে একদল জিন এসে উপস্থিত হলো এবং সেই জিনের দলেরা আমাদের সকলকে ঘিরে ফেলল। ঘিরে ফেলার পর বলল যে তোমাদেরকে যেতে বলেছে, তোমরা এখানে এসে বসে আছো, মা বেগম এসে যদি দেখে ফেলে তাহলে কেলেঙ্কারি ঘটে যাবে। আমি দেখলাম সেখানে আলিফও দাঁড়িয়ে আছে। আমি বললাম, আলিফ ভাই? সে বলল, তোমার কাছ থেকে এরকম কোনো কিছু আশা করিনি, তুমি সুলতানাকে নিয়ে বেরিয়ে আসবে। সুলতানা তখন বলল, তোমাকে এটা কে বলেছে আলিফ ভাই? আমি ওকে নিয়ে এসেছি, আর ওর কোনো দোষ নেই। তখন আলিফ নামে সেই জিনটি বলল, ঠিক আছে চলো, মা বেগম এখনো ফেরেননি, ফিরলে আমাদেরকে একদম কুচোকাটা করবে। তুমি যে মহল থেকে বেরিয়ে গিয়েছো এটা আমরা কেউই জানতাম না, খোঁজাখুঁজি করেছি, তোমার খালার বাসায় গিয়েছিলাম। তখন সুলতানা বলল, একটু শান্তিতে বেড়াতেও দাও না, নিজেদের মতো তো চলে যেতাম। তারপর আমাদেরকে জোর করে গাড়িতে তুললো। আমাকে বলল, তোমার যেতে হবে না, তুমি থাকো এখানে, কারণ আমাদের এখানকার কাজ সব শেষ। সুলতানা তখন জোর জবরদস্তি করে বলল, কেন যেতে হবে না? ও যদি না যায় তাহলে আমিও যাব না, ও আমার খুব ভালো বন্ধু হয়ে উঠেছে। তখন এক প্রকার সুলতানা জোর জবরদস্তি করে আমাকে গাড়িতে তুলল, সেই ঘোড়ার গাড়িতে। ঘোড়ার গাড়িটা চলতে শুরু করেছে। সুলতানা আমার সামনে বসে আছে, কি মায়াবী সেই চেহারা। ও ঘুমিয়ে পড়েছে। গাড়িটা চলছে, একটু একটু করে দুলছে। আমি ওর দিকে তাকিয়ে আছি। এরকম মায়াবী কারোর চেহারা হতে পারে? আমি তাকিয়ে যেন মূর্ছা যাচ্ছিলাম। অনেকক্ষণ ধরে গাড়িটি চলতে শুরু করলো। তারপর দ্বিতীয় প্রাসাদের সামনে এসে সে গাড়িটা নামলো। সুলতানাকে আমি ডাক দিলাম, সুলতানা ওঠো, আমরা চলে এসেছি। সুলতানা তখন নামলো গাড়ি থেকে। নামার পর যখন আমরা নিজেদের কক্ষে কক্ষে ফিরলাম, ঠিক সেই মুহূর্তে এর কয়েক মিনিট পরেই আসমান থেকে বড় একটা রথ নিচের দিকে পড়ল প্রথম প্রাসাদের সামনে, এবং সেখানে সম্ভবত মা বেগম এসেছেন। আসার পর তিনি সর্বপ্রথম দুই সুলতানার কামরায় গেলেন এবং ওদেরকে কামরায় দেখে সত্যি তিনি আশ্বস্ত হলেন যে না, ওরা আছে। একদিন পরে বিয়ে, বাড়িটা পুরো আলোকসজ্জা দিয়ে সজ্জিত। আমার আর একটু কাজ বাকি আছে। ফেরার পর আমি দর্জিখানায় 2 দিন সময় পার করলাম। এই 2 দিনের মধ্যে সুলতানার সঙ্গে বেশ কয়েকবার দেখা হয়েছে। ও নিজে থেকে এসে দর্জিখানায় বসে থাকতো, আমার সঙ্গে গল্পগুজব করত এবং সমস্ত কিছু করত। আমি ওকে বলতাম, তুমি এখানে এসে কেন বসে আছো সুলতানা? তোমার আম্মিজান দেখলে সত্যি বকাঝকা করবেন। ও তখন বলল, না আমি কিছু মনে করব না, আম্মিজানও কিছু মনে করবে না। ও শুধু আমার সামনে বসে থাকতো, বসে গল্প করত। বিষয়টা কিছু দিনের চোখ এড়ায়নি অবশ্য। বিয়ের দিন, ওই দিনকে সুলতানা খুব সুন্দর করে সেজেছে। আমার বানিয়ে দেওয়া সেই ড্রেসটি পরেছে, যে ড্রেসটি আমি ওকে আমাদের ওখানকার কাপড় দিয়ে বানিয়ে দিয়েছিলাম। ওর আরো অন্যান্য অনেক কাপড় তৈরি করেছে এই ইসে, কিন্তু ও সেই জামাগুলো পরেনি, ওই জামাটাই পরেছে। কেন পরেছে আমি জানি না, আমি জিজ্ঞাসা করতে যাইনি। ওই অবস্থায় তখন বিয়ের অনুষ্ঠান শুরু হলো। অসংখ্য জিন সেখানে এসে উপস্থিত হলো। এত জিন এর আগামী একসঙ্গে কোনোদিন দেখিনি। পুরো আশপাশটা আলিশান প্রাসাদটা সম্পূর্ণ আলোকসজ্জা দিয়ে সজ্জিত। প্রথম ভবনের সামনে বড় ফাঁকা মাঠের ওইখানে বিয়ের আয়োজন করা হয়েছে। এক এক দল জিন আসছে, তারা খেয়ে যাচ্ছে, কনে এবং বরকে আশীর্বাদ দিয়ে তারা চলে যাচ্ছে। এরা সকলেই মুসলিম জিন, তবে এদের কাণ্ড কারখানা এবং এদের আচার আচরণ সম্পূর্ণ আলাদা। আমি ওইখানে একটা জায়গায় এক কোণায় বসে আছি। সুলতানা তখন আমাকে বলল, কি তোমাকে বলেছিলাম না, দেখো আমার বড় আপা আমার থেকে খুব সুন্দর, তাকিয়ে দেখো ওর দিকে। আমি সত্যিই দেখলাম সুলতানা থেকে ওর বড় আপা সুন্দর, তবে আমি সেটা অগ্রাহ্য করে বললাম, না তুমি আমার কাছে সুন্দর, এবং তোমার মতো সুন্দর মেয়ে এই পুরো পৃথিবীতে কোথাও নেই। সুলতানা একটু খুশি হয়ে গেল মনে মনে, আমাকে বললো চলো। আমি বললাম, কোথায়? ও বললো, আজকে তোমাকে নিয়ে আমি প্রাসাদের বাইরে যাব না, আমি জানাচ্ছি আমাকে কচুকাটা করবে। আসলে তোমাকে নিয়ে আজকে আমি আমাদের বাড়ির পেছনে নদীর পাড়ে যাব। জায়গাটা খুব সুন্দর, স্বচ্ছ দিঘির পাড়, এত সুন্দর লাগে। আমি বললাম, এত সুন্দর আলোকসজ্জা রেখে তুমি ওইখানে যাবে? সুলতানা আমার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ ওইখানে যাব। তোমার কথা শুনতে আমার কাছে ভালো লাগে, তুমি একজন কবি এবং নানান ধরনের কবিতা শোনাও আমাকে, ওগুলো আমার কাছে খুব ভালো লাগে। তোমার কোলের উপর মাথা রেখে শুয়ে থাকতে ভালো লাগে, তোমার কথা শুনতে ভালো লাগে। কেন ভালো লাগে আমি জানি না, এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই, এই প্রশ্ন তুমি আমাকে করো না। এই বলেই সুলতানা আমার হাত ধরে ওইখান থেকে নিয়ে গেল প্রাসাদের পেছনে জঙ্গলের পাড়ে নদীর কিনারায়। সেখানে খুব সুন্দর করে একটা মাচা পাতা আছে, মাচার উপর আমাকে বসতে বলল। তারপর ও আমার কোলে মাথা রেখে আমাকে খুব সুন্দরভাবে ওর মাথায় হাত বুলিয়ে দিতে বলল। আমি হাত বুলিয়ে দিতে লাগলাম। তারপর ও আমার দিকে তাকিয়ে বলল, দেখো কি সুন্দর পরিবেশ,
আচ্ছা তুমি একটা গান গাও। আমি বললাম, আমার থেকে সুন্দর কণ্ঠ তো তোমার। ও বলল, না, তাও তুমি গাও। ওর কণ্ঠে আমি এই কয়েকদিন বেশ কিছু গান শুনেছি, কিন্তু আমার কণ্ঠ যে মোটামুটি ভালো সেটা আমি এতদিন ওকে বোঝাইনি। আমি তখন আমার ছাড়া গলার কণ্ঠে গান গাইতে শুরু করলাম। আমার ভাঙা তরি ছেঁড়া পাল, চলবে আর কতকাল। এই গানটা শোনার পর ও বলল, এটার মানে কি? আমি তখন বুঝিয়ে বললাম। ও বলল, তুমি এত সুন্দর গান করো, আমার থেকেও তো ভালো। আমি তো জানতামই না বিষয়টা। আমি ওকে বললাম, ধুরো, হেয়ালি করছো কেন? ও আমার হাত ধরে আমার দিকে তাকিয়ে বলল, কেন জানি না তোমার জন্য আমার একটা অন্যরকম মায়া মায়া লাগে। তোমার জন্য আমার বুকের ভিতরে বারুদ শঙ্কা জাগে, বুকের ভিতরে রক্তক্ষরণ হয়। আচ্ছা, তুমি আমার কে? আমার কে হও তুমি? এই কথা বলেই ও আমার দিকে এক নজরে তাকিয়ে রইল এবং বলল যে, তোমার জন্য কেমন যেন লাগে। আচ্ছা, তুমি চলে যাবে তাই না? আমি বললাম, হ্যাঁ, বিয়ে শেষ হলে তো চলেই যাব। তারপর আমি এবং ও এখানে অনেকক্ষণ বসে রইলাম। ওদিকে বিয়ের অনুষ্ঠান চলছে। কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। ঘুম থেকে যখন উঠলাম তখন দেখলাম বিয়ের অনুষ্ঠান প্রায় শেষ হয়ে গিয়েছে। সুলতানাকে ওর মা অনেকবার খুঁজেছে, কিন্তু পায়নি কোথাও। তারপর সুলতানাকে হঠাৎ করেই বাড়ির উঠানে দেখিয়ে ওর মা বলল, কোথায় গিয়েছিলে তুমি? আমাকে এক পাশে দাঁড়িয়ে থাকে দেখে বলল যে, তোমার কাজ তো শেষ হয়ে গিয়েছে, তুমি চাইলে কিছুদিন থাকতে পারো, আর চাইলে চলেও যেতে পারো। কালকে তোমাকে পুরস্কৃত করা হবে। তোমার কাপড় সেলাইয়ের দক্ষতা এবং সমস্ত কিছুতে আমরা বেশ খুশি এবং বেশ আনন্দিত বটে। ওই অবস্থায় তারপর আমি ওইখান থেকে নিজের কক্ষে ফিরে গেলাম। ফিরে যাওয়ার পর ওই রাত্রেবেলায় সুলতানা আমার কাছে এসে উপস্থিত। সুলতানা এসে ঠাস করে আমাকে জড়িয়ে ধরল। আমি যে চলে যাব এই জন্য ও আমাকে ধরে কেঁদে ফেলল। এই 10-12 দিনের একটা পরিচয়। সুলতানা যে আমাকে এরকম ভাবে অ্যাপ্রোচ করবে আমি ভাবতেও পারিনি। আমি দেখতে অতটা সুদর্শন না, ওরকম ভারীপোক্ত পুরুষত্ব আমার মধ্যে নেই। আমি তখন ওকে বললাম, কি হয়েছে সুলতানা? ও তখন আমাকে জড়িয়ে ধরে বলল, আমি জানি না এই কেমন অনুভূতি, তবে সত্যি কথা বলতে এই কয়েকদিনের পরিচয়ে আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি, এই কথা কি তুমি বিশ্বাস করতে পারো? আমি বললাম, আমি এটা বিশ্বাস করি না। তুমি আমাকে কেন ভালোবাসবে? আমার কি আছে যে আমাকে সেজন্য তুমি ভালোবাসবে? আমার কিচ্ছু নেই, আমি একজন সাধারণ মানুষ। তাছাড়া তোমার মা বেগম যদি জিনিসটা জানতে পারেন তাহলে তিনি তোমাকে কচুকাটা করবেন। তুমি এটা কেন করবে বলো তো? সে সঙ্গে আমাকেও তিনি মেরে ফেলবেন। আমি জিনেদের সঙ্গে লড়াই করতে চাই না। আমি একজন সাধারণ যুবক, সাধারণভাবে থাকতে চাই। দয়া করে তুমি আমাকে এখান থেকে যেতে দাও। তুমি তোমার এই আবেগকে নিয়ন্ত্রণ করো। এটা সাময়িক মোহ, আমি চলে যাওয়ার পর এটা কেটে যাবে। তুমি একদমই এটা নিয়ে ভেবো না তো। ও তখন আমাকে জড়িয়ে ধরে সারা রাত বসে রইল। আমি ওকে সারাতে পারছিলাম না। সত্যি কেউ কাউকে ভালোবেসে এরকমভাবে সারা রাত জড়িয়ে ধরে রাখতে পারে? আমার বিশ্বাস বা কল্পনা হয় না। ওই অবস্থায় তখন পরদিন সকালবেলা ও যখন ঘুমিয়ে পড়েছিল আমার বুকের উপরেই, আমি ওকে টুস করে ওর বিছানায় রেখে এসেছিলাম। ও সেটা টেরও পায়নি। ওর ঘুমের তীব্রতা খুব কঠিন। ওকে সেখানে রেখে আসার পর আমি ওইখান থেকে চলে গেলাম মা বেগমের রুমে। তিনি আমাকে ডেকেছিলেন। আমি বললাম, মা বেগম, আমি এখনই এই মুহূর্তে চলে যেতে চাই, আপনি যদি অনুমতি দেন। তিনি তখন বললেন যে, কেন? থাকো, আরো 2টি অনুষ্ঠান আছে, ওরা আসবে, আমরা সেখানে যাব, তোমাকে সেখানে নিয়ে যাব। তুমি বেশ ভালো ছেলে, তোমার সমস্ত কাজে এবং সমস্ত কিছুতে আমি বেশ খুশি হয়েছি। তোমার বিষয়ে আমি খোঁজও করেছি। অসহায় মা এবং একটা ছোট বোন নিয়ে তুমি থাকো। তুমি বাড়িতে যখন পৌঁছাবে দেখবে তোমার বাড়িতে একটা আলিশান প্রাসাদ আমি তৈরি করে দিয়েছি, এবং সেটা শুধুমাত্র তোমার জন্য। তুমি যে কয়দিন এখানে ছিলে না সেই কয়দিনে বাড়ির কাজ শুরু হয়েছে, এবং তোমাকে এসব নিয়ে কিছু ভাবতে হবে না। আশপাশের কেউ তোমাকে এসব নিয়ে কিচ্ছু জিজ্ঞেস করবে না। আর তুমি তো এতদিনে নিশ্চয়ই বুঝতে পেরে গিয়েছ আমরা কোনো মানুষ নই, আমরা জিন। আমাদের বিশেষ ক্ষমতা আছে। সেই তো বিশেষ ক্ষমতা বলে আমি তোমাকে কিছু একটা উপহার দিয়েছি। আশা করি এটা তোমার আগামীর রুজিরুটি এবং সমস্ত কিছু করতে অনেকটা উপকার করবে। আর হ্যাঁ, এটা বলেই একটা বড় থালা আমার সামনে এগিয়ে নিয়ে আসা হলো। একজন দাসী সেই থালাটা নিয়ে আসলেন। তিনি বললেন যে এর ভেতরে কিছু স্বর্ণলঙ্কার এবং সেই সঙ্গে কিছু টাকা আছে, তোমাদের ওইখানকার টাকা। আমি তোমার জন্য এনে রেখে দিয়েছিলাম আমাদের জিন দিয়ে। আমি জানি এটা তোমার কাজে লাগবে এবং এটা তোমার পারিশ্রমিক হিসেবে খুবই নগণ্য। তখন লাল পর্দাটা সরানো হলো। একসঙ্গে এতগুলো টাকার বান্ডিল এর আগে আমি কখনোই দেখিনি, আর এত স্বর্ণালঙ্কার তো জীবনেও দেখিনি। আমি তখন বললাম, এগুলো আমার লাগবে না মা বেগম, আমার সত্যি এগুলোর কোনো প্রয়োজন নেই। আপনারা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন সেটাই আমার জন্য যথেষ্ট, এবং সত্যি আমি এসব কিচ্ছু চাই না। তখন ওই মুহূর্তে
সে আমার দিকে তাকিয়ে বললেন, তুমি সত্যি খুব নেক একজন ছেলে এবং সত্যি আমার কাছে তোমাকে খুব ভালো লেগেছে। তুমি যেতে চাইছো যেহেতু তোমাকে আমি আটকাবো না, তবে কোনো কিছু যদি প্রয়োজন হয় কোনোদিন আমাকে মনে রেখো এবং আমাকে মনে করো। আমি সেদিন তোমাকে সেটার উপকার এবং উপাদান সত্যিই দিব। তারপর আমাকে সেই জিনিসগুলো আমার কাছে সাব্যস্ত করা হলো। আমি জিনিসগুলো নিয়ে প্রাসাদ থেকে বেরিয়ে আসলাম এবং ফেরার সময় আমাকে একটি আংটি উপহার দেওয়া হলো। বললো, এই আংটিটি তোমাকে সবকিছু থেকে হেল্প করবে এবং হেফাজত করবে। তুমি এই জিনিসটা নিয়ে তোমার সঙ্গে রেখো, ঠিক আছে? আমি তখন ওই জিনিসটা আমার সঙ্গে রেখে ওই অবস্থায় ওই দিনকে সন্ধ্যার আগ মুহূর্তে ঘোড়াতে করে আমাকে আমার বাড়ির সামনে নামিয়ে দিয়ে যাওয়া হলো। সঙ্গে বেশ কিছু কাপড়, খাবার দাবার এবং ওই স্বর্ণালঙ্কারের সম্পূর্ণ বাক্সটা আমার বাড়ির সামনে রেখে যাওয়া হলো। মোট 3টা বাক্স আমাকে দিয়েছিল, বেশ বড় বড় বাক্স। বাক্সগুলোর মধ্যে বেশ দামি দামি অলংকার ছিল, পাশাপাশি আরেকটাতে খাদ্য ছিল, আরেকটাতে শস্য ছিল। আমি জিনিসগুলো নিয়ে আমার ঘরে প্রবেশ করলাম। আমার মা আমাকে দেখে বলল, বাবা, তুই এত টাকা কোথায় পেলি? কিছু লোক এসেছিল 3-4 দিন আগে। তারা এই জায়গায় এসে বলল এই জায়গায় নাকি নতুন ঘর উঠবে, তাই বলে এই নতুন ঘরটা তৈরি করে দিয়ে গেল আমাদেরকে, এবং তুই নাকি বলেছিস করতে। আমি বললাম, হ্যাঁ মা, আমি বলেছিলাম করতে, কিন্তু 3-4 দিনের মধ্যে এরকম পাকা দালান উঠে গেল, এটা আমার বিশ্বাস হচ্ছিল না। জিনেদের এত ক্ষমতা আছে, ক্ষমতার এত অন্যরকম একটা গন্ধ। আমাকে আশেপাশের কেউ জিজ্ঞেস করবে না, কেন জিজ্ঞেস করবে না? আমি বাড়িটা কিভাবে তৈরি করেছি তাও মানুষজন জিজ্ঞেস করবে না। এটা আমাকে মা বেগম বলে দিয়েছিলেন। জিনেদের কিছু ক্ষমতা আছে, সেই ক্ষমতা বলেই এটা হয়েছে। বেশ বড়সড় পাকা দালান। আমি ঘরের ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করে খাবারগুলো আমার মাকে খেতে দিলাম। তিনি খাবারগুলো খুব তৃপ্তি সহকারে খেলেন। বললেন, তুই যে কয়দিন ছিলি না, প্রত্যেক দিন এখানে এরকম ট্রে ভরে নতুন নতুন খাবার এসেছিল। ওই দেখ, থানচাইগুলো ওই পাশে আমি সুন্দরভাবে সাজিয়ে রেখেছি। তুই কোত্থেকে দিয়ে গিয়েছিলি এগুলো? আমি বললাম, মা, আমি একটা খুব বড় লোকের বাড়িতে কাজে গিয়েছিলাম, ওরাই পাঠাতো। আমি যখন বলেছিলাম আমার মা খুব অসুস্থ এবং তিনি বাড়িতে একা একা আছেন, না খেয়ে আছেন সম্ভবত, তারপর তিনি এই জিনিসগুলো আমার জন্য পাঠিয়েছেন ওইখান থেকে। বুঝেছো মা? আমার মা আমার দিকে তাকিয়ে আছে, বলল, হ্যাঁ। জানিস বাবা, গত কয়েকদিনে আমার শরীরে কোনো ব্যথা নেই, কোনো জরাজীর্ণ নেই। আমি যে অসুস্থ ছিলাম, অসুস্থতার কোনো ছিটে ফোটাও নেই। সত্যি আল্লাহ তাআলা আমাদেরকে দিকে ফিরে তাকিয়েছেন, তাই না? আমি তখন বললাম, হ্যাঁ মা, সত্যি সত্যি আল্লাহ তাআলা আমাদের দিকে ফিরে তাকিয়েছেন এবং সত্যি তিনি আমাদের ওপর অনুগ্রহ করেছেন হয়তো। তবে আসার পর থেকে এই সুলতানাকে আমি খুব বেশি মিস করতে শুরু করলাম। আমি তো সুলতানাকে ভালোবেসে ফেলেছিলাম। শুধু যে সুলতানা একা আমাকে ভালোবেসে ফেলেছিল তা কিন্তু নয়। এর পরের কয়েকদিন আমি জিনিসগুলো নিয়ে ভাবলাম যে কি করব, দোকানটাকে কি নতুন করে সাজাবো? তাই করলাম। যে টাকাগুলো ছিল সেই টাকাগুলো দিয়ে মাত্র 2-3 দিনের মধ্যে দোকানটাকে নতুন করে সাজানোর জন্য আমি দোকানে যাব। ঠিক সেই মুহূর্তে আমি গিয়ে দেখি দোকান সম্পূর্ণভাবে নতুন করে সাজানো। ভেতরের ইন্টেরিয়ার ডিজাইন যেন একটা বড় আলিশান দোকানের মতো। কিন্তু এত সুন্দর করে কি করলো আমি কিছুই বুঝে উঠতে পারলাম না। সকলে আমার দিকে তাকিয়ে বলল, কিরে, দোকানটা কবে ঠিক করলি? আমি বললাম, এই তো করেছি। এরপর থেকে আমার দোকানে প্রতিনিয়ত কাস্টমারের ভিড় লেগে যেতে থাকলো। 2-3 দিন মাঝখানে কেটে গেল। হঠাৎ করে এক রাত্রেবেলা 11টার দিকে আমি দোকান বন্ধ করব, ঠিক সেই মুহূর্তে আমার দোকানের সামনে একটা ঘোড়া এসে থামলো এবং সেই ঘোড়ার উপরে সুলতানা বসেছিল। সুলতানা এসে সঙ্গে সঙ্গে আমাকে জড়িয়ে ধরলো। জড়িয়ে ধরে বলল, আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি, তুমি কেন আমাকে ফিরিয়ে দিচ্ছ বলো তো? আমি কি তোমার? ওই বলে ও আমার ঠোঁটের সঙ্গে ঠোঁট রেখে চুমু খেতে লাগলো। আমি জানি না এত তীব্র ভালোবাসা আমি কোথায় রাখবো। আমি ওকে জড়িয়ে ধরলাম, জড়িয়ে ধরে আমার বুকের মধ্যে ঠাঁই দিলাম। তারপর আমাকে বললো, আমি তোমাকে ছেড়ে যাব না। ও কিছুক্ষণ বাদে আমাকে নিয়ে আমার নিজের কক্ষে চলে আসলো, সেই পাকা দালানের মধ্যে। কিন্তু এর আগের বার যখন এসেছিল তখন এখানে পাকা দালান ছিল না। ও তখন আমাকে বলল যে ওই নাকি নিজে অনুরোধ করে এই বাড়িটি পাকা দালান করেছে। যখন ও এসেছিল তখনই ওর মাকে বিষয়টা বলেছিল। আমি বললাম, তুমি আমার জন্য এটা কেন করতে গিয়েছ? ও বলল, করেছি। কেন করেছি সেটা আমি তোমাকে কেন কৈফিয়ত দিতে যাব? আমি বললাম, সুলতানা, তুমি এখানে এসো না, তোমার মা দেখলে আমাকে খারাপ ভাববে আর তোমার নিজেকেও। সেহেতু এই সমস্ত কোনো কিছুর দরকার নেই। আমি তোমাকে ভালোবাসি না সুলতানা। ও তখন বললো, খুব বাসো, আমি জানি। তোমার চোখের এই দৃষ্টি দেখলে আমি বুঝতে পারি যে তুমি আমাকে খুব বেশি ভালোবাসো। ও তখন আমাকে জড়িয়ে ধরলো। এরকম করে প্রায় প্রত্যেক দিন রাত্রেবেলা ও আমার কক্ষে আসতো এবং আমার সঙ্গে গল্প করত, আমাকে খুব ভালোভাবে আদর যত্ন করত, আমার জন্য ফলমূল খাদ্য নিয়ে আসতো।
সুলতানার এরকম আদর যত্ন দেখতে আমার খুব ভয় লাগতো, কারণ যদি মা বেগম কোনোভাবে জেনে যান বিষয়টা, তখন তো তিনি আমাকে ভুল বুঝবেন, আমাদেরকে খুব বাজেভাবেই প্রহার করবেন হয়তো। দিন গড়াতে লাগলো, আমি শুধুমাত্র ভয়ে থাকতাম কখন কি হয়ে যায়। সুলতানা আমাকে মাঝে মধ্যে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে চাইতো, কিন্তু ও প্রতিদিন আসতো না, আসতো সপ্তাহে 1 দিন বা 2 দিন। ও খুব লুকিয়ে আমার কাছে আসতো। আমি ততদিন ওকে ভালোবেসে ফেলেছি, তবে আমার ভালোবাসার কথা ওকে আমি কখনো জানাইনি। ও টের পেত যে আমি ওকে ভালোবাসি, ওকে আদর করি, যত্ন করি, ওর সমস্ত কিছুতে খেয়াল রাখি। সুলতানার মতো এরকম একটা মেয়ে আমাকে কেন ভালোবাসবে, সেটাই আমার বিশ্বাস হতো না। দেখতে দেখতে মাঝখানে 6টা মাস গড়িয়ে গেল। সুলতানা এবং আমি একে অন্যের তীব্র ভালোবাসা এত পরিমাণ গভীর হয়ে গিয়েছিল যে ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না, এরকম একটা পরিকল্পনা বা এরকম একটা চিন্তাধারা হয়ে গিয়েছিল। শেষমেশ যা হবার বা যা ঘটার তাই ঘটেছিল, যা কিনা আমি সত্যি কোনোদিন কল্পনা করতে পারবো না। এবং সত্যি কথা, এখন পর্যন্ত আমার ওর কথা মনে পড়ে। সেদিনকে রাতে আমি এবং সুলতানা আমাদের বাড়ির বিল্ডিংয়ের ছাদের উপর বসেছিলাম। সুলতানা আমার বুকের মধ্যে শুয়েছিল। ঠিক সেই মুহূর্তে একদল প্রহরী এবং মা বেগমের গাড়ি আমাদের ছাদের উপর এসে নামলো। নামার পর সুলতানাকে ওই অবস্থায় দেখে তখন তিনি বললেন, সুলতানা, তুই এখানে কেন, আর তোমার এখানে কেন এসেছে? ওই মুহূর্তে সুলতানা তখন প্রচন্ড পরিমাণ রেগে গেলেন। বলেন, মা, তুমি আমাকে এরকম ভাবে আটকে রাখো কিসের জন্য? আমি এখানে এসেছি কারণ আমি ওকে ভালোবাসি তাই, এবং আমি ওকে বিয়ে করতে চাই। এই কথাটা আমি তোমাকে হয়তো বলতে পারতাম না, কিন্তু এখন সেই বলার সাহসটা হয়েছে আমার। আমি তখন বললাম, মা বেগম, আমি সত্যি এরকমটা কোনো কিছু চাইনি। সুলতানাই ঠিক সেই মুহূর্তে মা বেগম আমাকে বললেন যে, তোকে আমি ভালো বুঝে আমার ওইখানে কাজ দিয়েছিলাম, দারিদ্রতা বিমোচন করেছিলাম, কিন্তু তুই যে কাজটা করলি তা একদমই ঠিক কাজ করিসনি, এবং এটার জন্য তোকে শাস্তি পেতে হবে। এবং আমি সুলতানাকে নিয়ে চলে যাচ্ছি, এবং সত্যি কথা, তুই এটার জন্য পস্তাবি। সুলতানা তখন প্রচন্ড পরিমাণ রেগে গেলেন। রেগে গিয়ে বললেন, কেন মা, ও কি করেছে? ওর কোনো দোষ নেই। আমি বরং ওকে ভালোবাসার জন্য অ্যাপ্রোচ করেছি, এবং আমি ওকে ভালোবাসি। ও তো আমার কাছে যায় না, আমি ওর কাছে আসি। ও আমাকে ওই কথা বলতেই সুলতানার মা তখন ওকে খপ করে ধরে বসলেন, ধরে বললেন, তুই চল, তোকে দেখাচ্ছি। একজন মানুষ এবং একজন জিন কখনো একে অন্যের প্রেমে পড়তে পারে না, এবং কখনোই তাদের বিয়ে সম্পন্ন হবে না, এবং কখনোই এটা সম্ভব না। মানুষ এবং জিন জাতি দুটোই ভিন্ন গোত্র, ভিন্ন জাতি। এই 2 জাতির মধ্যে কখনো মিলবন্ধন সম্ভব নয়। সেহেতু তুই কোনো কথা বলিস না, তুই চল আমার সঙ্গে। তোরা বাঁচিস কয় বছর মানুষেরা? 60-70 বছর। আমাদের নজির আছে 700-1000 বছর বাঁচার মতো, কিন্তু তুই সেখানে। তাই বলে জিনেদেরকে আমাকে মারার জন্য বলে গেল, এবং ওরা আমাকে বেশ খানিকটা প্রহার করলো। তারপর ওরা সুলতানাকে নিয়ে চলে গেল। যাওয়ার সময় সুলতানার শুধুমাত্র ওই কান্না ভরা চেহারাটাই আমি দেখেছিলাম, শেষ দেখা। তারপর কি হয়েছে আমি জানি না। বেশ কিছুদিন আমি অসুস্থ ছিলাম, সম্ভবত জিনের আছরের কারণে। হঠাৎ করে আমি একদিন সুস্থ হয়ে উঠলাম। তারপর আমার চোখের সামনে আলিফের দেখা, সেই জিনটা যে কিনা আমাকে সবসময় ভালো উপদেশ দিত, ভালো পরামর্শ দিত। আলিফ তখন আমাকে বলল যে, তুমি অনেক জোর বাঁচা বেঁচে গিয়েছ, হয়তো সুলতানের জন্য বা অন্য কোনো কারণে। তবে সত্যি কথা বলতে, মা বেগম খুবই রাগী একজন জিন, এবং তিনি তার মেয়েকে কখনোই কোনো মানুষের সঙ্গে বিয়ে দিবেন না। তিনি তো চেয়েছিলেন তোমাকে ধ্বংস করে দিতে, তোমার সমস্ত কিছু কেড়ে নিতে, তবে শুধুমাত্র সুলতানার অনুরোধে এবং সুলতানার ওই ইসে ও তোমার জন্য তার ভালোবাসা স্যাক্রিফাইস করেছে। ও ওর মাকে বলেছে যে, তুমি ওকে কোনো ক্ষতি করো না, আমি কোনোদিন ওর কাছে যাব না। তারপর থেকে আমি আজ পর্যন্ত সুলতানাকে কোথাও দেখিনি, কোনোদিন দেখিনি। প্রায় এই মাঝখানে 23টা বছর কেটে গিয়েছে। এই 23 বছরে সুলতানাকে আমি দেখিনি। সুলতানার দেওয়া এবং তার মায়ের দেওয়া সেই সমস্ত সম্পদ হয়তো আমাকে অনেক সম্পদশালী করেছে, অনেক বড়লোক করেছে, অনেক সমৃদ্ধিশালী সম্পদশালী করেছে। কিন্তু সত্যি কথা বলতে, সুলতানার সেই 6 মাসের ভালোবাসা আর ওর সেই হাসি মাখা মুখ এখন পর্যন্ত আমার চোখের সামনে ভাসে। ও আমার চোখের সামনে আসে না হয়তো আমার জীবনের কথা ভেবে, কিন্তু আমার থেকে তো সত্যি ওর জীবনের সেই ভালোবাসাটা সব থেকে বেশি মূল্যবান ছিল, যেটা কিনা আমি ওর কাছ থেকে আশা করেছিলাম। আমি তো চাইনি ওকে ভালোবাসতে, কিন্তু এখন আমার খুব কষ্ট হয় ওর কথা চিন্তা করে। এখনো আমি মাঝে মধ্যে বুক ফেটে কান্না করি ছাদে গিয়ে, এবং সেই স্থানটা যেখানে আমি এবং সুলতানা বসে আমরা গল্প করতাম, ওকে আদর করতাম, সেই জায়গাটা। আমি জানি না ভালোবাসা কতদিন দীর্ঘ হয়, তবে সুলতানার জন্য আমার ভালোবাসা বিগত 23টা বছর ধরে আমার বুকের ভেতরে এখনো লালন করে চলেছি। আমি এখনো আশা করি সুলতানা হয়তো কোনোদিন আসবে, আমার জন্য ফিরবে এবং আমার কাছে আসবে। সেদিনকে ওরকম না হলেও পারতো,
হয়তো মা বেগম রাজি হলেও পারতেন, কিন্তু তিনি এমন কিছুই করেননি। তিনি হয়তো তার মেয়েকে বাঁচাতে চেয়েছেন। আমি জানি জিন এবং মানুষ কখনো একত্রিত হতে পারে না, তবে সত্যি কথা বলতে আমি আমার জীবনে শুধুমাত্র ওকেই চেয়েছিলাম, যে কিনা আমার জীবনটা পাল্টে দিয়েছিল। প্রিয় দর্শক, আমাদের আজকের ঘটনাটি এই পর্যন্তই। আশা করি আমাদের ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সেই সঙ্গে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে নতুন কারোর জীবনের ঘটনা নিয়ে। এতক্ষণ কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গেই ছিলাম। যারা আমাদের ফেসবুক পেজটি লাইক করেননি অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক করে আসবেন। facebook.com/megabox.rjimran এটা লিখে সার্চ করলে আমাদের ফেসবুক পেজটি পেয়ে যাবেন, অথবা শুধু আরজে ইমরান লিখে সার্চ করলে আমাদের ফেসবুক পেজটি পেয়ে যাবেন। সেখানে কি আপনার ফেসবুক পেজটি ফলো দিয়ে আসবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত অবশ্যই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।